আমরা প্রথমে আউটলাইনটা একটু দেখি, হ্যাঁ? আমরা আজকে কিভাবে কন্টিনিউ করব। তো আমাদের হুইমসিক্যালে আপনাদের একটা লিঙ্ক শেয়ার করছিলাম। মনে হয় সেটা এখন অন নাই। অন করে নিচ্ছি। এর হচ্ছে ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট। তো প্রথমে হচ্ছে আমরা বিপিএস প্রিপারেশনটা দেখব, হ্যাঁ? কিভাবে বিপিএসটা তৈরি করতে হয়। তো আজকে আর সময় লাগবে না। ওইদিন তো আমরা বানানোই শিখছি, যার কারণে সময় লাগছে। আজকে শুধু কপি পেস্টের কারণে সময় নেবে না। তারপর পিএইচপি ইনস্টল করতে হবে, নোড.জেএস লাগবে, যেহেতু ২ পার্টির লোকই আছেন। নোড.জেএস মঙ্গোডিবিও লাগে, মাইএসকিউএলও লাগে। আসলে বিষয়টা এমন না যে আপনি মার্নে কাজ করলে মঙ্গোডিবি ইউজ করতে হয়, হ্যাঁ? এটা হচ্ছে আপনার প্রয়োজনের উপর। এটাকে মূলত বলা হয় ভার্টিক্যাল স্কেলিং আর হরিজন্টাল স্কেলিং, হ্যাঁ? এরকম একটা পার্ট আছে। একটু নোট নিতে পারেন। নিজেরা একটু দেখবেন যে ডেটাবেজের স্কেলিংটা কিভাবে হয়, হ্যাঁ? ভার্টিক্যাল অ্যান্ড হরিজন্টাল। তখন কি হচ্ছে নোএসকিউএল অ্যান্ড হচ্ছে এসকিউএল এই দুটোর পার্থক্য বুঝবেন। আর সেখানেই মঙ্গোডিবি, তারপর ক্যাসেন্ড্রা, ডাইনামোডিবি এই জিনিসগুলো আসবে। আর মাইস্কুলের ক্ষেত্রে আর অন্যান্য স্কিলগুলো আসতে পারে, যেমন পোস্টগ্রে। তারপর আর কি আছে? কমনের মধ্যে কোনটা পড়ে? আম এসকিউলাইটাস। এরপর হচ্ছে কানেক্ট উইথ ডিবি ওয়েভার। তো ডিবি ওয়েভার আমরা যদিও ইউজ করব না, আমরা নর্মালি দুইটাতে কানেক্ট করবো আর কি। হচ্ছে ওয়ার্ক বেঞ্চ, আর আরেকটা হচ্ছে আমাদের মঙ্গোডিবি কম্পাস। ঠিক আছে, নেক্সট হচ্ছে আমরা একটা নোট প্রজেক্ট রান করবো। এখন বলতে পারেন যে নোট প্রজেক্ট চয়েস করার কারণ কি? আসলে কনফিগারেশন খুব ছোট আর কি। এক ফাইলে সব ম্যানেজ করা যায়, আর দুইটা ডেটাবেজ ইউজ করা যায়, এই কারণে মূলত নোট প্রজেক্ট সিলেক্ট করা আর কি। সেম জিনিস আপনি পিএইচপিতে অ্যাপ্লাই করতে পারবেন। তো আমরা দুই ধরনের এপিআই বানাবো, যেটা দিয়ে জাস্ট হচ্ছে মঙ্গোডিবির একটা টেবিলে ডেটা ইনসার্ট হবে, আর ডেটা আমরা গেট করতে পারবো। সেমভাবে একটা এপিআই বানাবো যেটাতে এসকিউএল দিয়ে ডেটা ডেটা মানে মাইস্কিউএল আর ডেটা পুশ করবো, মাইস্কিউএল থেকে ডেটা গেট করব। ঠিক আছে, নেক্সট হচ্ছে একটা অ্যাপাচি আমরা প্রথমে সেট করে নিব আর কি। তো আমরা আজকে অ্যাপাচি না, আমরা দেখবো হচ্ছে এনজিনএক্স, হ্যাঁ? দুইটাই শিখে ফেলে, তাই না? অ্যাটলিস্ট হাতে কলমে থাকবে আর কি সবার। দেন হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে, আমরা যখন ডকারে কাজ করি তখন অ্যাপাচি ইউজ করি না, হ্যাঁ? সবসময় 99% মানুষই হচ্ছে এনজিনএক্স ইউজ করে। তো আমরা এনজিনএক্সে সুইচ করাটাই বেটার। আর অ্যাপাচিটা হচ্ছে মেন সার্ভারটা অ্যাপাচিতে রাখা যায়, কোনো সমস্যা নাই। আর শিখে রাখলেন আর কি। এনজিনএক্স একটু কনফিগারেশন বেশি, অ্যাপাচি হচ্ছে একদম সাদামাটা। আচ্ছা, যেহেতু এনজিনএক্স লেটেস্ট, লেটেস্ট ভার্সনে থাকা ভালো। লিস্ট আউট প্রবলেমস ইন প্রোডাকশন, হ্যাঁ? এটা মূলত হচ্ছে আসলে আমরা প্রোডাকশন যখন একটা এতটুকুতে আমরা হচ্ছে আমাদের বেসিকটা শেষ। আমাদের ট্র্যাডিশনাল যে ওয়েটা, আমরা ম্যানুয়ালি সব কিছু সেট আপ করে করে করি, এখানে কি কি সমস্যা আমরা পাই, হ্যাঁ? তার হচ্ছে একটু আলোচনা করব। মনে হয় আপ ডাউন করলে ভালো হতো আর কি, হ্যাঁ? এটা হচ্ছে আমরা একটু উপরে তুলে ফেলে। এরপর হচ্ছে আমরা সিআই/সিডিটা দেখবো, হ্যাঁ? দেন হচ্ছে আমরা প্রোডাকশনে কি কি সমস্যা হয় সেটা দেখব। এরপর হচ্ছে সার্ভার মনিটরিং, হ্যাঁ? এটাও পড়ে যাবে। আমরা একটা সার্ভার মনিটরিং, আচ্ছা যদিও সার্ভার মনিটরিংটা আমরা শেষে দেখবো। আমি গতকালকে অনেক ট্রাই করছিলাম যে ডকার ছাড়া সার্ভার মনিটরিং সহজে করা যায় কিনা। তো প্রচুর প্যাচ, হ্যাঁ? এত কিছু দেখাতে গেলে মনে হবে যে বেশি কঠিন হয়ে গেছে। তো তার চেয়ে ভালো নরমাল কিছু ট্যাগ আছে, কি বলে, কমান্ড আছে, যেগুলো দিয়ে সার্ভার মনিটরিংটা দেখা যায়। আর ফাইনাল গ্রাফিক্যাল মনিটরিংটা আমরা শেষে দেখব। ঠিক আছে, যেটা দিয়ে ওভারঅল দুইটাই কাভার হয়ে যাবে। এরপর হচ্ছে সমস্যাগুলো পাওয়ার পর হচ্ছে যে এবার ডকারটা শুরু হবে। তো ডকারের বেসিকে চারটা মানে চারটা হচ্ছে একদম বেসিক কনসেপ্ট। আর তার মধ্যে ডকারের ডকুমেন্টেশনে সবাই যাবে, যাওয়ার পর সেখানে মোটামুটি ইনবিল্ড সব কিছু পাবেন যে আসলে ডকারে কি কি আছে। এই পাঁচটা কনসেপ্টের উপর হচ্ছে ডকার চলে। তবে এতটুকুতেই ডকার শেষ না, এতটুকু দিয়ে ডকার শুরু আর কি। এই পাঁচটা, এই চারটা টপিক দিয়েছে ডকার শুরু, এবং এই চারটা টপিক দিয়ে যে কোনো কাজ করাও যায়। হ্যাঁ, বিষয়টা এরকম আর কি। আমরা বলি না ভাই, ক্রুড শিখলেই তো সব শেষ, এরকম আর কি। ডকার, আপনি যদি ডেভঅপসে যান, তো ডকারের এই চারটা জিনিসের কনসেপ্ট থাকলেই ডকার শেষ। কিন্তু শেষের মানে কোয়ালিটির তো আর শেষ নাই। করেছে আবার কোয়ালিটি বাড়াবেন আর কি, নিজের কোয়ালিটি। এরপর আসেন হচ্ছে রান ফাস্ট প্রজেক্ট থ্রু ডকার, হ্যাঁ? আমরা ডকারের মাধ্যমে আমাদের লাইফ টাইম ফাস্ট প্রজেক্টটা আমরা রান করব। দেন হচ্ছে ইমপ্লিমেন্ট বেসিক কনসেপ্ট। ডকারের যে বেসিক কনসেপ্টগুলো আছে, হ্যাঁ? ইমেজ, কন্টেনার, ভলিউম, নেটওয়ার্ক, হ্যাঁ? এক এক করে আমরা সবগুলো দেখব।
এরপর হচ্ছে ইমপ্লিমেন্ট সিআই/সিডি, হ্যাঁ? তো ১ম সিআই/সিডিটা হচ্ছে এই আ উপরে একটা সিআই/সিডি ছিল না? এটা হচ্ছে বেসিক প্রজেক্টের জন্য, হ্যাঁ? যেখানে কোনো ডকার নাই। আর নিচেরটা হচ্ছে একদম ডকার সহই আমরা চেষ্টা করব। তো ২ টা জিনিস হচ্ছে আমি ইমপ্লিমেন্ট করতে পারি নাই বা হচ্ছে চেক করতে পারি নাই। আ নিজেরাই করব আরকি, হ্যাঁ? নিজেরাই করে এই ২ টা জিনিস ঠিক করব। আমার কিছু আইডিয়া আছে। আজকে হয়তো আরেকটু কিছু সেট করা যাবে আরকি। এখানে হচ্ছে লোড ব্যালেন্সার, হ্যাঁ? এড করা যে আমরা বিভিন্ন একটা প্রজেক্টকে দেখা গেছে যে পোর্ট ব্যালেন্স করব। যদিও লোড ব্যালেন্স নামেই আছে আরকি। তো আসলে বিষয়টা হচ্ছে কেমন? এটা লোড ব্যালেন্স বলাও যায়। কারণ কিভাবে বলা যায়? আমরা মূলত ডকারের প্রতিটা কন্টেইনারই হচ্ছে একটা ইনস্ট্যান্স, সিপিইউ ইনস্ট্যান্স, হ্যাঁ? যেটা কার্নেল বলে আরকি, সিপিইউ কার্নেল। তো আমার মেশিন যদি হাই কোয়ালিটির হয়, তাহলে কিন্তু আমরা আসলে আ এটা কি বলা যায়? আউট অফ দ্য বক্স লোড ব্যালেন্সই করতেছি। কিন্তু ইনবক্স আমরা হচ্ছে মূলত পোর্ট ব্যালেন্স করতেছি। জাস্ট এক সার্ভারের মধ্যে জাস্ট পোর্টগুলা একেক জায়গাতে পাঠাচ্ছি। তো আমরা একদম ১ম এই বলছিলাম যে আসলে ডকার এবং ভার্চুয়াল মেশিন এক না। কনসেপ্ট কাছাকাছি। যে আমার বড় ভালো একটা সিপিইউ আছে, যেখানে হচ্ছে আমরা জাস্ট বলে দিলাম যে ৮ জিবি হচ্ছে এই প্রজেক্টের জন্য, ৮ জিবি এই প্রজেক্টের জন্য, ৮ জিবি এই প্রজেক্টের জন্য। তো ৩ টা ভার্চুয়াল মেশিন বানাই আমরা কি করি? ভার্চুয়াল মেশিনগুলা তৈরি করি। ডকার যেটা করে এমন না, আপনি ওই ইনবিল্ডলি বলতে পারবেন। যে আসলে আমার এই কন্টেইনারটা এত জিবি নিবে, এই কন্টেইনারটা এত জিবি নিবে, এই কন্টেইনারটা এত জিবি নিবে। তো এই কারণেই মূলত ডকারটা ফেমাস হয়ে গেছে আরকি। যে একটা ভালো পিসি যদি আপনার হয়, দেখা গেছে আপনার সিপিইউ মোটামুটি ৪৫ জিবি বা হচ্ছে ৫০, ধরলাম যে ১০০ জিবি র‍্যামের একটা কম্পিউটার। তারপর সেখানে হয়তো হইতে থাকতে পারে যে ১৫ টা সিপিইউ, ৮ টা সিপিইউ বা যেরকম হয় আরকি ৮, ১৬ এরকম। তো তখন গিয়ে হচ্ছে এরকম সিস্টেমগুলা হেভি। আর মোটামুটি যারা ইউজার আছে বা যারা আপনার কাস্টমার ওরা কখনো হচ্ছে স্লো হবে না। নেক্সট আমাদের এই যে এই জায়গাতে এসেছে মেইন মনিটরিংটা আমরা পাবো আরকি, হ্যাঁ? এবং অবশেষে মোটামুটি DevOps এর জার্নি শেষ আরকি। মানে DevOps এর রাস্তায় মোটামুটি আপনারা উঠে গেছেন। এখন হচ্ছে আপনারা দৌড়াইতে পারবেন। তো এর সাথে আমরা আ আমরা যা কিছু জানি, আসলে কতটুকু জানি সেটা একটু যাচাই করি। আমি এই জিনিসটা আপনাদের কাছে শেয়ার করছিলাম। তারপর একটু দিয়ে দেই যে আসলে ইন টোটাল আপনাদেরকে কি শিখতে হবে এই ফুল জিনিসটাতে। যদিও বলতেছি ১৫ দিন, ১০ দিন, ১ দিন, হ্যাঁ? আসলে এই ১৫ দিন আসলে কি পরিমাণ প্রেশার নিলে আপনি আসলে ১৫ দিনে কিছু অ্যাচিভ করতে পারবেন সেটা একটু দেখেন। সবাই আপনার ফ্রন্ট এন্ড ডেভেলপার যেহেতু ফুল স্ট্যাক ডেভেলপার হিসেবে নিজেকে দাবি করেন। তো দেখেন ফুল স্ট্যাকে যদি আপনি চান আপনার মানে ফ্রন্ট এন্ডে আপনার এই যে আইডিয়াগুলো থাকাই লাগবে। যেমন HTTP কি, HTTPS কি, ডোমেইন কি, হোস্টিং কি, তারপর হচ্ছে SEO বেসিক, হ্যাঁ? তারপর অ্যাক্সেসিবিলিটি, ফর্ম অ্যান্ড ভ্যালিডেশন আমরা জানি। সিমেন্টিক HTML গুলা কি, হ্যাঁ? সবাই হচ্ছে খালি কোড জানার হচ্ছে ডিপ দিয়ে করা যায়। ক্লাস নেওয়া যায়, আইডি নেওয়া যায়। এরপর ChatGPT থেকে কি করা যায়? যেমনি মন চায় স্টাইল নিয়ে খালি কপি পেস্ট করি, কাজ হয়ে যায়, ঠিক না? তো হচ্ছে HTML এর যতগুলা ট্যাগ আছে, তার মধ্যে হচ্ছে ২ ধরনের ট্যাগ। একটা হচ্ছে সিমেন্টিক এলিমেন্ট, আরেকটা হচ্ছে নরমাল এলিমেন্ট, হ্যাঁ? ২ টার মধ্যে পার্থক্যটা জানতে হবে এবং ২ টার ইউজ কেস জানতে হবে। তারপর হচ্ছে নেসেসারি ট্যাগস, হ্যাঁ? বিভিন্ন হচ্ছে যে ট্যাগগুলো আসলে ইম্পোর্টেন্ট সবগুলো হচ্ছে মিনিং সহ জানতে হবে। CSS এর মধ্যে বেসিক লেআউট আর হচ্ছে রেসপন্সিভ, হ্যাঁ? অনেকে হচ্ছে এই লেআউট করতে পারেন না, হ্যাঁ? যদি একটা আইডিয়া দেই বা এরকম চাই, দেখা গেছে যে মিক্স করে ফেলেন, হ্যাঁ? একটা থিং থেকে একটা লেআউট তৈরি করা। এনি টাইপ অফ লেআউট। ধাপ করে আপনার ফ্লেক্স অথবা গ্রিড ইউজ করে তৈরি করে ফেলতে পারবেন। এটা যেন থাকে। রেসপন্সিভ মাস্ট বি জানতে হবে। এরপর হচ্ছে দেখেন যদি আমরা একটু নিচের দিকে যাই, নেক্সট আসে হচ্ছে জাভাস্ক্রিপ্ট। তো খেয়াল করে দেখেন আপনি যখন ডিজাইন পারপাস এ থাকবেন আপনার জন্য ৩ টা জিনিস দরকার। বেসিক, ডম আরেকটা হচ্ছে কি? ফেচ অথবা এজাক্স। ফেচ অথবা হ্যাঁ, ফেচ অথবা এজাক্স। ফেচ হচ্ছে জাভাস্ক্রিপ্টের ডিফল্ট আর এজাক্স হচ্ছে একটা প্লাগইন। যদি আমরা এখানে হচ্ছে এক্সিওস ইউজ করি আরকি এখন। একটা পশ নাকি? তাই ওয়াজ। এক্সিওস ইউজ করি। আচ্ছা। নেক্সট দেখেন জাভাস্ক্রিপ্ট এতটুকু জানলেই হবে। কারণ হচ্ছে আপনি যখন ডিজাইন পারপাস এ যাবেন আপনার উপর এগুলোর প্রেশার খুব কম পড়ে আরকি। সর্বোচ্চ হচ্ছে প্লাগইন কানেক্ট করা আর হচ্ছে জাভাস্ক্রিপ্ট দিয়ে এপিআই কল করে হালকা একটু ডম চেঞ্জ করা। আচ্ছা আর আরেকটা বিষয় হচ্ছে আপনি যত প্রোই হন না কেন কাজটা এতটুকুই, ঠিক না? একটা এপিআই কল করা, ডম আপডেট করা। যখন আপনি ফ্রেমওয়ার্ক শিখে যান তখন আর কিছুই মানে তখন আরো সহজ হয়ে যায় আরকি। মেইন কাজ কমে যায়। এরপর হচ্ছে একটা ভার্সন কন্ট্রোল শিখতে হবে। তো যদিও ভার্সন কন্ট্রোল আরো উপর থেকে শিখতে হবে। এখানে একটু পরে দেয় আরকি। কারণ যে একদম বিগিনার তার জন্য গিট
তারা গিট শিখাইতেও প্রায় ৮-১০ দিন লেগে যায়। অথচ মাত্র ৩-৪ টা কমান্ড। ইনস্টল করতে পারে না, কমিট করতে পারে না, পুশ দিলে পুশ নেয় না। হুম? অনেক বিপদ। তো দেন গিট ভার্সন কন্ট্রোলটা দেখাইতে হবে। এরপর হচ্ছে CI/CD-টা দেখতে হবে, হ্যাঁ? তো CI/CD-র ক্ষেত্রে হচ্ছে কি, এই CI/CD-টা খেয়াল করেন। এটা কিন্তু একদম আমাদের ডেভেলপমেন্টের ১ম থেকে শুরু। হ্যাঁ? এটা কিন্তু কি না, এই আ শেষে এসে শুরু এমন না। তো বিষয়টা হচ্ছে CI/CD আমাদের অনেক আগে শেখার দরকার ছিল। আমরা মিস করছি। এখন এসে আবার শিখতেছি। তো এখানে হচ্ছে আমরা আ সবার জন্যই GitHub অ্যাকশন আর হচ্ছে BPS এই ৩ টে জিনিস শিখলেই এনাফ। তো এখানে হচ্ছে যে আমরা লাস্ট ১ম ক্লাসে যা শিখছি, তার সাথে শুধু CI/CD এড করে দিলেই এই পার্টটা ঠিক হয়ে যায়। তো এটা আপনারা শিখতেছেন বুড়াকালে এসে, এটা হচ্ছে আপনাদের ডিজাইনের সময়ের পার্ট ছিল আরকি। একদম ১ম দিকের কাজ ছিল। এরপর আসে হচ্ছে প্যাকেজ ম্যানেজার কি জিনিস, হ্যাঁ? যেমন npm কি, yarn কি, বান কি, হ্যাঁ? এরকম অনেকগুলো ম্যানেজার আছে। এগুলো সম্পর্কে একটু জানতে হবে। তো বাই ডিফল্ট এই ২ টা পপুলার, এই কারণে লিখা আছে। ফ্রেমওয়ার্ক, হ্যাঁ? React Vue, Angular আর বর্তমানে আরেকটা পপুলার আছে। এটার নাম হচ্ছে Svelte, হ্যাঁ? তো Svelte-টা সবাই সময় করে একটু দেখবেন। ভাই প্রতিটা টেকনোলজি সম্পর্কে আপডেটেড থাকবেন। আপনাকে প্রজেক্ট করতে হবে না। কিন্তু এট লিস্ট যেন বলতে পারেন যে ভাই আমি এই জিনিসটা এক্সপ্লোর করছি, হ্যাঁ? পপুলার জিনিস আপনি জানেনই না বা নামও শোনেন নাই। এরকম যেন না হয়। ঠিক আছে? আচ্ছা। এরপর দেখেন রাইটিং সিএসএস, হ্যাঁ? তো রাইটিং সিএসএস বলতে একটা তো হচ্ছে আপনি এতদিন যা কাজ করছেন সব হচ্ছে ম্যানুয়াল সিএসএস দিয়ে, হার্ড কোডে, হ্যাঁ? তো বর্তমানে বাচ্চাগুলা যেটা হয় সেগুলো হচ্ছে ওই ১ম দিকে কিছু জিনিস শিখে যায়। হয় এসসিএসএস শিখে বা হচ্ছে টেলউইন শিখে। তো সিএসএস এগুলো হাতই দেয় না। তো দেখা গেছে যে সিএসএস এর কি প্রপার্টি আছে এগুলো কখনো জানেও না। তো মুখস্থ কয়েকটা জানে আর বাকি সব সার্চ দিয়ে যা পায়, এআই টুলস আছে, অটো সাজেস্ট করে, এর বাইরে কিছু করতে পারে না। তো এগুলো অনেক পরে আসলে, হ্যাঁ? ১ম হচ্ছে যা শিখবেন সবই হচ্ছে ভ্যানিলা সিএসএস দিয়ে। দেন দেখেন অনেক পরে এসে যখন আপনি ফ্রেমওয়ার্ক শুরু করতেছেন, তখন কি আপনি টেলউইন গুলোর উপর যদি কাজ শুরু করেন, এখন হচ্ছে আপনাকে ফাস্ট কাজ করতে হবে, অনেক দ্রুত কাজ করতে হবে। এই সময় কি হচ্ছে টেলউইন্ড বা হচ্ছে সাসলেস এগুলোতে আসা ভালো। তো যদিও এটা ঠিক, আমরা যখন হচ্ছে ভ্যানিলা সিএসএস দিয়ে ৩-৪ টা প্রজেক্ট করি, তখন অবশ্যই এসসিএসএস অথবা লেস দিয়ে কাজ করা যায়। কারণ সেটাও ভ্যানিলা সিএসএস এর আন্ডারেই পড়ে। এই যে বিভিন্ন ফ্রেমওয়ার্ক গুলা, হ্যাঁ? ফুল টেলউইন্ড এরকম আরো অনেকগুলো আছে টেলউইন্ড ছাড়াও। এগুলো হচ্ছে আম একটু পরে ইউজ করাটা বেটার আরকি। কারণ যখন আপনি React বা Angular এ কাজ করবেন তখন CSS করাটা একটু বিরক্ত লাগে। কারণ তখন হচ্ছে কাজ হয়ে যায় কম্পোনেন্ট ভিত্তিক। আমার একটা কার্ডই মোটামুটি ৮-১০ ভাগ হয়ে যায়। বিশাল একটা কার্ড ওইটার এক কোডে নাই। এটা হয়ে গেছে ৩-৪ কোডে। তো তখন হচ্ছে টেলউইন্ড করলেও খুব একটা বিরক্তও লাগে না। প্রতিটা কম্পোনেন্ট ছোট থাকে। নেক্সট হচ্ছে CSS আর্কিটেকচার, হ্যাঁ? এটা হচ্ছে BEM। BEM জিনিসটা হচ্ছে কি ওই যে আমরা CSS এর ক্লাস লিখি না? এটা হচ্ছে ক্লাস লেখার একটা রুলস, হ্যাঁ? যে আসলে আপনি প্যারেন্ট থেকে চিলড্রেন পর্যন্ত যখন ক্লাস করবেন তখন ক্লাসগুলোর রুলস কি এটা একটু দেখবেন। এটা কমন কোশ্চেন, হ্যাঁ? আমরা ভুলে যদি কেউ একজন করে দেয় যে ভেম নাম শুনছেন কিনা বা হচ্ছে সিএসএস আর্কিটেকচার সম্পর্কে জানেন কিনা, এতদিন জানতেন যে সফটওয়্যার আর্কিটেকচার আছে, এখন কি আর্কিটেকচার আছে? সিএসএস আর্কিটেকচার আছে, হ্যাঁ? তো বেমটা একটু দেখবেন। দেখবেন না আসলে রিয়েল টাইম প্র্যাকটিস করবেন, হ্যাঁ? তো আমি সেম জিনিসটা প্র্যাকটিস করার চেষ্টা করি, তবে রুলসটা মানি না আরকি। আন্ডারস্কোর ইউজ করি। তো নরমালি হচ্ছে এখানে ২ টা জিনিস ইউজ করা। একটা হাইপেন আর একটা আন্ডারস্কোর মিক্স। প্যারেন্ট থেকে যখন চিলড্রেনে যায় তখন একটা হাইপেন হয়ে দেন চিলড্রেন গুলোতে আন্ডারস্কোর ইউজ হয়। এরকম আরকি। তারপরে ডাবল হাইপেন ইউজ করে। রুলস আছে। তারপর ডাবল আন্ডারস্কোর ইউজ করা। আপনি যত ডিপে যাবেন, ওই ক্লাসের নাম দেখলেই বোঝা যায় যে আসলে এটা কয়টা নেস্টেড হয়ে নিচে আসছে। বুঝা গেছে? এরকম কিছু রুলস আরকি। আমি কাজ করি কিন্তু মানি না। মানে এক্সাক্ট মানি না। কিন্তু ওই রুলসটা আমি মানি আরকি। এই যে আপনাদেরকে মাঝে মধ্যে চিল্লাই না যে আসলে মানেন না কেন? যে টপ থেকে আসেন না কেন? আর্কিটেকচারের মধ্যেই আছে এগুলা। আচ্ছা। নেক্সট হচ্ছে সিএসএস প্রি প্রসেসর, এসসিএসএস অথবা লেস। এটা অনেক নিচে পড়ে গেছে আসলে। এটা অনেক টপে যাবে আরকি। এবং ১ম দিকে সিএসএস শিখছেন না? ওইটার সাথে মূলত এটা এড হবে। বিল্ড টুলস, হ্যাঁ? যেমন ESLint কি, হ্যাঁ? এগুলো প্রচুর ইউজ করেন। কিন্তু কিছু মানে অনেকে বাই ডিফল্ট থাকার কারণে আর এক্সপ্লোর করেন না। একটু মানে ডিপ থেকে জানবেন। তাদের ডকুমেন্টেশনগুলো পড়বেন। ESLint কি, প্রিটিয়ার কি, হ্যাঁ? ভাইট কি, ওয়েবপ্যাক কি, রোলআপ কি, হ্যাঁ? এগুলো কি জিনিস একটু দেখবেন। আপনারা খেয়াল করে দেখবেন মানে যারা লারাভেলে কাজ করেন। আপনার জাভাস্ক্রিপ্ট যখন অনেক বড় হয়ে যায় তখন দেখবেন যখন বিল্ড করবেন, জাভাস্ক্রিপ্ট ফাইল আর একটা তৈরি হয় না, ৩-৪ টা তৈরি হয়। নরমালি যখন বিল্ড করি আমরা ছোট প্রজেক্ট তখন দেখবেন একটাই বিল্ড ফাইল তৈরি হয়। তো রোল আপটা মূলত এই কাজটা করে। একটা বড় জেএস ফাইলকে ভেঙে কয়েক টুকরা করে ফেলে, হ্যাঁ? নির্দিষ্ট একটা সাইজের উপরে আরকি ৩ মেগাবাইট বা ২ মেগাবাইট এর উপরে সে একটা জাভাস্ক্রিপ্ট ফাইলকে নেয় না। তো
তো এই জিনিসগুলো অনেক ইম্পর্টেন্ট, একটু শিখবেন। শিখা না, মূলত এক্সপ্লোর থাকা আরকি, হ্যাঁ? হয়তো আমাদের লাগবে না, কিন্তু এট লিস্ট কোনো একদিন একটু সময় দিলেন ৩-৪ ঘন্টা, হ্যাঁ? পুরা জিনিসটা আপনি নিজে, নিজে করলেন যে আমি কিভাবে ম্যানুয়ালি জিনিসগুলো সেটআপ করতে পারি। তাহলে শিখবেন, হুম? কারণ আমি সবার আগে শিখছিলাম হচ্ছে ওয়েব প্যাক, হ্যাঁ? আমার কাছে কেন যেন মনে হয়েছে যে আসলে ওয়েব প্যাক কি করে একটু দেখি। তো করার পরে মোটামুটি হচ্ছে যে Node.js ভাই এগুলোর প্রতি যে একটা হিডেন একটা ভয় কাজ করতো, ওই জিনিসটা চলে গেছে। বুঝছেন? আচ্ছা। নেক্সট হচ্ছে টেস্ট টুলস, হ্যাঁ? তো টেস্ট টুলস হচ্ছে যেহেতু জাভাস্ক্রিপ্টে কাজ করতেছেন, টেস্ট টুলসটা লাগবেই, হ্যাঁ? কম্পোনেন্টগুলো টেস্ট করার জন্য জাভাস্ক্রিপ্ট লাগেই। নেক্সট হচ্ছে কি টেস্ট টুলস, হ্যাঁ? তো টেস্টের জন্য জেস তারপর হচ্ছে মকা, এই দুটো হচ্ছে প্রচুর পপুলার, হ্যাঁ? তো তার মধ্যে হচ্ছে জেসটা একটু সহজ, বাকিগুলো সিনট্যাক্স কেন যেন আমার কাছে কঠিন লাগে, এই কারণে আমি জেসটাই লিখছি আর কি। তারপর হচ্ছে ২-৩টা যা আছে না সবগুলোই দেখবেন, যত টেস্ট টুলস আছে সব দেখবেন। দেখতে সমস্যা কি ভাই, আপনি ইউটিউব যদি একটা দেখেন, দেখে যদি নিজে নিজে একটা প্র্যাকটিস করেন, সমস্যা তো নয়। সমস্যা আছে? দেখলাম। নেক্সট হচ্ছে অথেন্টিকেশন স্ট্র্যাটেজিস, হ্যাঁ? অথেন্টিকেশন স্ট্র্যাটেজি বলতে যেহেতু ফ্রন্ট এন্ডে কাজ করেন, তার মানে টোকেন নিয়ে আপনাকে কাজ করতে হবে। যেমন লগইন সিস্টেম নিয়ে আমরা কাজ করি। তো সেক্ষেত্রে জেডাব্লিউটি ওঅথ, হ্যাঁ? তো জেডাব্লিউটি হচ্ছে যারা টোকেন নিয়ে কাজ করি। ওঅথ হচ্ছে যে আমরা গুগল থেকে লগ ইন করি না? লগ ইন উইথ গুগল, লগ ইন উইথ ফেসবুক, এগুলোকে মূলত ওঅথ বলে আর কি, হ্যাঁ? আর সেশন অথ, হ্যাঁ? তো সেশনটা দেখা গেছে সেশনটা তো আপনি ইউজ করাটা একটু কঠিন। আমরা সেশন ইউজ করি না ফ্রন্ট এন্ডে থাকাকালীন। হয় টোকেন ইউজ করা হয়, নাহলে ওঅথ ইউজ করা হয়। মানে ২ টাই জেডাব্লিউটি টোকেন ইউজ করে আরকি। বিহাইন্ড দ্য সিনস যদি ধরেন। নেক্সট হচ্ছে কি টাইপ চেকার, টাইপ স্ক্রিপ্ট আসবে। তো টাইপ স্ক্রিপ্ট দেখেন একদম শেষে গিয়ে আসতেছে, হ্যাঁ? তো অনেকে সাজেস্ট করা যাবে ১ম এ টাইপ স্ক্রিপ্ট দিয়ে শুরু করাটা উচিত। আসলে শুরু করলে আপনি মনে হয় না জাভাস্ক্রিপ্ট কন্টিনিউ করবেন, হ্যাঁ? ছেড়েও দিতে পারেন। যে ভাই দরকার না জাভাস্ক্রিপ্ট। তো একটু পরে শিখলে যেটা হয়, এতদিনে মোটামুটি আপনি দেখেন জাভাস্ক্রিপ্টের উপর ফুল একটা প্র্যাকটিক্যাল নলেজ আছে। তখন যখন আপনি টাইপ স্ক্রিপ্ট শিখবেন বা কাজ করবেন, আপনার ওভারঅল আইডিয়াটা থাকে। যে কখন কি এরর দিচ্ছে, কেন এরর দিচ্ছে আপনি জানবেন। এরপর থাকে হচ্ছে ফ্রন্ট এন্ডের দুটো পার্ট। একটা হচ্ছে সার্ভার সাইড রেন্ডারার, আর একটা হচ্ছে সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন। তো এসএসআর এর জন্য যেহেতু আপনি এখন রিঅ্যাক্টও পারেন, ভিউও পারেন, তখন এইগুলো দেখতে পারেন, হ্যাঁ? নেক্সট.জেএস, নাক.জেএস, আর আরেকটা হচ্ছে কি ইনাসি। এটা বর্তমানের একটা মানে এটা কি বলা যায়? আরে বলো না মানে ভালো কিন্তু লেভেলে আসতেছে না। না, না। আরে ওভাররেটেড বলে না? না, না ওভাররেটেড আরকি। মানে শালা কামেরই না। না সরি। এটা হচ্ছে ওভাররেটেড না। এটা রিভার্স কি হয়? ওভাররেটেড এর এ আন্ডাররেটেড আরকি। হ্যাঁ? যে আসলে ভালো জিনিস কিন্তু কোন কারণে সিনে আসতে পারতেছে না। স্ক্রিনে আসতে পারতেছে না। ইনারশিয়া ভালোই। এটা দিয়ে হচ্ছে সবগুলা দিয়েই সার্ভার সাইড অ্যাপ্লিকেশন বানানো যায়। নেক্সট এবং নাক্সট ওদের নির্দিষ্ট রুলস আছে। কিন্তু ইনারশিয়া হচ্ছে একদম ফুলি নিজের মতো করে কাস্টমাইজ করে বানানো যায়। কিন্তু ভালো, কিন্তু স্ক্রিনে আসতেছে না। অনেক নিচে পড়ে গেছে। দেন হচ্ছে পিডব্লিউএ। পিডব্লিউ এটা হচ্ছে কি যে ফেসবুক দেখবেন মাঝে মধ্যে নেট চলে গেলেও দেখবেন স্ক্রল করতেছেন, ডেটা আসতেছে। দেখেন নেক্সট হচ্ছে পিডব্লিউএ। পিডব্লিউএ কে বলা হয় প্রগ্রেসিভ ওয়েব অ্যাপ, হ্যাঁ? তো প্রগ্রেসিভ ওয়েব অ্যাপে তিনটা জিনিস, মানে মূলত একটাই, দুইটা জিনিসের উপরে এটা ডিপেন্ড করে। প্রগ্রেসিভ ওয়েব অ্যাপ দিয়ে হচ্ছে পুরো ওয়েবসাইটটাকে একটা মোবাইলের জন্য একটা অ্যাপ বানানো যায় আর কি, হ্যাঁ? যেখানে যদি আমি ক্লিক করি, ভিজিট করি, তখন দেখবেন এটাকে মনে হয় না এটা একটা ব্রাউজারে চলতেছে, দেখতে অনেকটা অ্যাপের মতো মনে হয়। তো আপনি যদি আপনার ইউআইটা সুন্দর করে বিল্ড করতে পারেন, কেউ বুঝবেই না এটা যে একটা ওয়েবসাইট। তো বলতে পারেন একটা নেটিভ অ্যাপ, নেটিভ ওয়েব অ্যাপ, যেটা মোবাইলের জন্য খাটে, আবার ওয়েবের জন্য খাটে। এই হচ্ছে আপনি পিডব্লিউ দিয়ে তৈরি করতে পারবেন, এই স্ট্র্যাটেজি মেনটেন করে তৈরি করতে পারবেন। পিডব্লিউ আলাদা কিছু না, এটা হচ্ছে একটা কনফিগারেশন ফাইল। এটাকে একটু শিখবেন আর কি, এক্সপ্লোর করবেন। নেক্সট এখানে দুইটা জিনিস লাগে, একটা হচ্ছে ক্যাশিং স্ট্র্যাটেজি, আর একটা হচ্ছে নোটিফিকেশন সহ আরো কিছু ফিচার আছে, লোকেশন টোকেশন মিলাই আর কি। তো যদিও ওইগুলো হচ্ছে নর্মালি ইউজ করা যায়, পিডব্লিউ লাগে না। নোটিফিকেশনটা হচ্ছে পিডব্লিউ এর একটা ভালো ফিচার। আর হচ্ছে এটা ক্যাশিং স্ট্র্যাটেজি, হ্যাঁ? ক্যাশিং নিয়ে যখন কাজ করবেন, তখন হচ্ছে ওই যে আরেকটা জিনিস হচ্ছে অফলাইন অ্যান্ড অনলাইন সিঙ্ক। দেখবেন আপনি মেসেঞ্জারে কিন্তু মেসেজ করতেই পারেন, ঠিক না? নেট না থাকলে মেসেজ করা যায় না? যায়, মানে আনসেন্ড অবস্থায় থাকে। যখন নেট আসে তখন কি হয়? সাথে সাথে চলে যায়। এই যে পিডব্লিউএ দিয়ে যে কোনো একটা ওয়েবসাইটকে ওইভাবে বানানো যায়, যে সাইটে মানে আপনার নাই, নেট নাই, কিন্তু আপনি একটা সুন্দর একটা চ্যাটিং অ্যাপ্লিকেশন বানাতে পারবেন যেটা নেট ছাড়াই চলবে।
বুঝা গেছে? ওকে। তো ওভারঅল দেখেন এখন মোটামুটি আপনি এখন ফ্রন্ট এন্ড পারেন আরকি। ফ্রন্ট এন্ডের বস বলা যায়। কিন্তু আমি যদি ধরি আপনার এভারেজ কি পারেন? এই যে মাঝখান থেকে লাফ দিয়ে চলে গেছেন আরকি, হ্যাঁ? লাফ দিয়ে গিয়ে শুধু এই সেকশনেই নাই, সেকশনের বাইরে চলে গেছেন। ঠিক আছে? যাক সমস্যা নাই। গাইডলাইন দিয়ে দিচ্ছি। এট লিস্ট এবার একটু প্রিপারেশন নেন। বলি একটা সময় তো আপনি সিনিয়র হবেন, ঠিক না? তো লোকজনকে যদি আপনি চালাইতে চান, আপনার এনাফ নলেজ লাগবে। তো যদি নাই জানেন, লোকজনটা চালাবেন কি? সে তার ভুলও ধরতে পারবেন না। সে যখন ভুল করে সে দেখবে যে, "আরে আমি তো ভুল করছিলাম, এই শালায় ধরতেই পারে নাই।" তখন আপনার আর গুনবেই না। হ্যাঁ? বাইরে গিয়ে পিছনে বদনামও করতে পারে। সমস্যা। তো যাই হোক আসলে সমস্যা বলতে ওইটা না। আসলে আপনার তার রিলেশনের উপরে ডিপেন্ড করে। কিন্তু একটা জিনিস হচ্ছে এই যে জিনিসগুলো আপনার আসলে জানতে হবে এবং কাজের ক্ষেত্রে আপনার জুনিয়রদেরকে গাইড করতে হবে, সেগুলো আপনাকে অবশ্যই জানতে হবে। জেনে আপনাকে সিনিয়র হইতে হবে। হইতে পারে আপনি যখন লার্জ স্কেলের বয়স হয়ে গেছেন, অফিসের যে বস তার সাথে আপনার রিলেশন ভালো, আপনাকে প্রমোশন দিতেই পারে। অথবা আপনার নিজের কোম্পানি হইতে পারে। তো বাংলাদেশের একটা কমন সমস্যা যারা সিইও বা হচ্ছে কোম্পানির ম্যানেজ করে, ওদের অর্ধেকই হচ্ছে টেকনিক্যাল না। তো এগুলো জানেই না কি রিকোয়ারমেন্ট দিতে হবে। ওরা জানেই না কোন জায়গায় কোয়েশ্চেন করতে হবে। ওরা জানেই না যে কিভাবে কাজ বুঝে নিতে হবে। তো বলে যে কাজটা হয় নাই কেন এটা ২ মিনিটের কাজ। তো যাই হোক মানে বয়সের কারণে কেউ কিছু করতে পারে না। নাহলে কানের নিচে চড়াই একটা দিয়ে জব ছেড়ে চলে আসতো আরকি। ঠিক আছে? তো এই জিনিসগুলো হচ্ছে একটু বাদ দিতে হবে। তো একসময় তো মনে করেন আপনিও হবেন। হ্যাঁ? সেই প্রিপারেশন নিয়েই আগান। তাহলে আপনিও বুঝবেন। আসলে কোন জায়গায় কতটুকু সময় দেওয়া উচিত। কারণ আপনি যখন একটা প্রজেক্ট প্ল্যানিং করবেন, ফুল প্ল্যান নিয়েই কোডিং প্ল্যান নিয়ে মানে কি বলা যায় এটাকে? ইমপ্লিমেন্ট প্ল্যানিং নিয়ে আপনাকে প্রজেক্ট প্ল্যানিং করতে হয়। তো যখন ফুল সিনারিও আপনার সামনে ভাসবে যে হ্যাঁ, এই আমার সিএসএস যদি আমি এই কম্পোনেন্টটা ডিজাইন করতে চাই আমার ২ দিন লাগবে। এটা করতে গেলে আমার ১ দিন লাগবে। আপনি যদি কোনোদিন কাজই না করেন, আপনি কেমনে বুঝবেন? আসলে টাইপস্ক্রিপ্টে একটা কম্পোনেন্ট বানাইতে কতক্ষণ লাগে? ঠিক না? যেমন আমি মাঝে মধ্যে বলি ভাই যেটা আপনি হচ্ছে কি বলা যায়? নরমাল ব্লেডে করবেন। ওটা দেখেন ৩ দিন লাগলে আমাকে যদি ভিউ দেন, ওইটা হয়তো ৩ গুণ সময় লাগতে পারে। কারণ এটার কাজের স্ট্র্যাটেজি ভিন্ন। এখন আপনি মানে আপনি আজীবন ব্লেডে কাজ করে আপনি যে ভিউতে কাজ করে তারে আপনি ইয়া দিচ্ছেন, অর্ডার দিচ্ছেন। এবার এটা ০.৫ ঘন্টার কাজ। ওইটাই বললাম আরকি যে বয়সের খাতিরে কিছু বলবে না, সম্মানের খাতিরে কিছু বলবে না। এটা চটা একটা থাপ্পড় দিত আরকি। ভাই তুই বয় আগে। যাক সমস্যা নাই। এত লো লেভেলে যায় না কেউ। কিন্তু আসলে মন খারাপ করে। অথবা বলে যে, "শালায় কিছুই জানে না, খালি বকবক করে।" তো এরকম গালি-টালি হচ্ছে হিডেনে শোনা লাগবে না। কাজটা শিখবেন আরকি। আচ্ছা নেক্সট আসেন। এরপর হচ্ছে আমাদের জায়গায় আছে। ডেভেলপমেন্ট শুরু করলাম। তো ডেভেলপমেন্টে দেখেন যেকোনো একটা ল্যাঙ্গুয়েজ আমরা তো পারি ২ টা ল্যাঙ্গুয়েজ, ঠিক না? PHP এর হচ্ছে গিয়ে জাভাস্ক্রিপ্ট। তো যারা একটু আল্ট্রা লেভেলে যেতে চান, পাইথন টা এড করতে পারেন। হুম? পাইথন, ডিজাঙ্গো, ফাস্ট এপিআই এই ৩ টা স্কিলে রাখাটা ভালো। তো বিষয়টা হচ্ছে আপনি যদি আ মেগা কোম্পানিতে তো সবাই এপ্লাই করবেনই। কিন্তু এখন সাহস করতেছেন না। নেক্সট এ করবেন। তো সব জায়গাতে পাইথন ইউজ করা হয়। রাস্ট ইউজ করে, আর ইউজ করে। হ্যাঁ? এক্সপ্লোর করে রাখলেন। ৩ দিন সময় যাবে, বেশি না। হ্যাঁ? রাস্টের একটা ক্রাশ টিউটোরিয়াল দেখলেন, হাতে কলমে একটু প্র্যাকটিস করলেন। যা দেখাইলো তাই করলেন। বুঝবেন না এমন কিছুই নাই। সবই বুঝবেন, সবই জানেন। কারণ হচ্ছে যত এমবিসি প্যাটার্ন আছে লাইফে, দুনিয়াতে সব একরকম। ঠিক আছে? সিনট্যাক্স টাইপিং না। ইয়েস। এরপর হচ্ছে আসেন ডেটাবেস। তো ডেটাবেজে আমরা দুটো জিনিসই জানি। একটা এসকিউএল আরেকটা হচ্ছে নো এসকিউএল, হ্যাঁ? তো এসকিউএল এর মধ্যে আমরা মাইস্কিউএল টা পারি আর মঙ্গোডিবি পারি। তো এর বাইরে হচ্ছে ২ টা পপুলার আছে। এই ২ টা একটু এক্সপ্লোর করতে হবে টাকা দিয়ে, হ্যাঁ? একটা হচ্ছে ক্যাসান্ড্রা আরেকটা হচ্ছে কি? ডাইনামোডিবি। এই ২ টা হচ্ছে অ্যামাজনের জিনিস। তো আপনি যখন হচ্ছে হাই লেভেলে কাজ করবেন, হাই লেভেল জিনিসপাতিতে, তো তখন হচ্ছে ক্যাসান্ড্রা, ডাইনামোডিবি ওদের মধ্যে অটো স্কেলিং অনেকগুলো ফিচার আছে আরকি। যেহেতু অ্যামাজনের জিনিস ওরা অনেক কিছু ডিপেন্ড করে এটা বানাইছে আরকি। মাথায় রেখে এই ২ টা জিনিস তৈরি করছে। এরপর হচ্ছে এপিআই, হ্যাঁ? এখন হচ্ছে মনোলিথিক অ্যাপ এতটুকুতে আপনি হয়তো বানাইতে পারেন। এরপর হচ্ছে এপিআই বানানো শিখবেন। রেস্ট এপিআই, জেসন এপিআই। তো এই ২ টা জিনিস একটু দেখবেন। নেক্সট হচ্ছে আমরা সবাই হচ্ছে রেস্ট এপিআই বানাই। জেসন এপিআই টা একটু দেখে নিবেন। এরপর আরেকটা আছে সোপ এপিআই, হ্যাঁ? সোপ এপিআই টা লিস্ট করি নাই। এটা এখন ব্যাকডেটেড হয়ে গেছে। অনেক আগে চলতো আরকি রেস্টের আগে। এরপর আছে হচ্ছে এপিআই অথেন্টিকেশন, হ্যাঁ? তো এখানে দেখেন এই জিনিসগুলা হচ্ছে ফ্রন্ট এন্ডে আপনার ব্যবহার করা শিখছেন। এখানে বানানো শিখবেন। এই যে জেডব্লিউটি কিভাবে জেনারেট করে, OAuth কিভাবে বানায়, কুকি অথ কিভাবে সেট করতে হয়, টোকেন অথ কিভাবে বানাইতে হয়। আর টোকেন অথ বলতে হচ্ছে কি সেখানে কোনো জেডব্লিউটি কনসেপ্ট নাই। আপনি নিজে একটা টোকেন দিলেন। ওই যে আমরা ইউজ করি না? এপিআই কি, এপিআই সিক্রেট। এটাকে মূলত টোকেন অথ বলে, হ্যাঁ? যে কেউ একজন আপনার প্যানেল থেকে এপিআই কি সিক্রেট বানাবে। দেন সে ওইটা নিয়ে তার ওয়েবসাইটে ইন্টিগ্রেট করবে আরকি এপিআই গুলা।
এরপর সেশন অথ, হ্যাঁ? সেশন অথ আমরা করি, হ্যাঁ? লারাভেলের সেশন অথ যেটা আরকি, অথবা পিএইচপি এটা নোডের সেশন যেটা আরকি, হ্যাঁ? সেশন দিয়ে আমরা করতে। এরপর হচ্ছে কি ওয়েব সিকিউরিটি। ওয়েব সিকিউরিটির জন্য হচ্ছে যে এসেছে বাইক্রিপ্ট, এমডি5। তো আমরা যেগুলো শুধুমাত্র হচ্ছে পাসওয়ার্ডের জন্য ব্যবহার করি। আসলে শুধু পাসওয়ার্ড না, অনেক জায়গায় ব্যবহার করা যায়। যেমন হচ্ছে আমরা যে এপিআই গুলো বানাই, সেখানে আইডি ওপেন থাকে। তারপর স্লাগ ওপেন থাকে। প্রসেস হচ্ছে স্লাগ আইডি, যেগুলো কনফিডেন্সিয়াল জিনিস, সেগুলোকে এনক্রিপ্ট করে ফ্রন্ট এন্ডে পাঠানো, আবার রিসিভ করে আবার ডিক্রিপ্ট করে ব্যাক এন্ডে ইউজ করা আরকি। মাঝখান থেকে যেন কেউ না বুঝে। যেহেতু কনফিডেন্সিয়াল ডেটা, হ্যাঁ? আচ্ছা, হয়তো রেন্ডার করাবেন ইমেল-টিমেল ঠিকই, কিন্তু কেউ কনসোলে গেলে বা হচ্ছে নেটওয়ার্ক ট্যাবে গেলেও না দেখে। বুঝা গেছে? আর নেটওয়ার্ক ট্যাবটা সিকিউর রাখার জন্য এটা করা আরকি। কারণ হচ্ছে REST API ইজিতে অ্যাক্সেস করা যায়, দেখাও যায় কি রেসপন্স পাঠাইছি। কিন্তু যেন পড়া না যায়। এরকম একটা না, ওইগুলো আলাদা। সার্ভার সাইড করলে পড়া যায় না। SSR এ পড়া যায় না। এই আমরা যেগুলা বানাই না, সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন, সেখানে পড়া যায়। বা হচ্ছে ম্যানুয়াল এপিআই যেগুলো, এগুলো সবই পড়া যায়। আচ্ছা, এরপর হচ্ছে টেস্টিং, হ্যাঁ? তো টেস্টিংটা এগুলা ইন্টিগ্রেশন টেস্ট, ইউনিট টেস্ট, ফাংশনাল টেস্ট। এই টেস্টগুলো হচ্ছে কেমন? আপনি যখন একটা ফাংশন তৈরি করবেন, ওই ফাংশনটাকে হচ্ছে ৮-১০টা টেস্ট কেস দিয়ে টেস্ট করা। যে আমি যে প্যারামিটারগুলো দেই, ওই প্যারামিটারগুলোর জন্য সে সঠিক রেজাল্ট দেয় কিনা। এই যে আমরা যে অনলাইন জাজমেন্টগুলো করি না? বিভিন্ন ইউআরআই জাজমেন্ট বা হচ্ছে লিড কোড। ওরা কি করে? ওরা জানে যে আমার প্যারামিটার যদি এই ২ টা আসে, তাহলে এই আউটপুটগুলো আসা উচিত। এগুলো হচ্ছে এই টেস্টগুলোর মধ্যে পড়ে আরকি। ইন্টিগ্রেশন টেস্ট হচ্ছে যখন আমরা ইন্টিগ্রেট করব। ইউনিট টেস্ট, ফাংশনাল টেস্ট, এই ২ টা অলমোস্ট কাছাকাছি। ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে দেখেন সিআই/সিডি এরপর, হ্যাঁ? এতটুকুর পরে কি আসে? কারণ এতটুকুতে একটা অ্যাপ হয়ে গেছে। আমরা কমন হচ্ছে এই পর্যন্ত টেস্টিং ছাড়া বাকি সব কাজই করি আরকি। তো টেস্টিংটা একটু দেখবেন। যেমন Laravel যারা ইউজ করেন, সবাই বাই ডিফল্ট টেস্ট পান। কিন্তু আমি জানি না কেউ কখনো টেস্ট চালাইছেন কিনা? PHP Artisan টেস্ট ছিল, এটা রান হয় আরকি। আর যারা নোডে আছেন ওরা তো কম বেশি ভিডিওগুলোতে দেখেন যে, কারণ আমাদের যেটা লেটেস্ট ফ্রেমওয়ার্ক, ওখানে কিন্তু আমরা টেস্ট দিয়ে দিছি, ঠিক না? এই আরকি। এরপর আসেন ডেটাবেজ ওআরএম, হ্যাঁ? তো ডেটাবেজ ওআরএম তো আমরা জানি, যেমন নোডের জন্য আমরা সিকিউলাইজ ইউজ করি, মঙ্গোজ ইউজ করি, হ্যাঁ? আর লারাভেলের ক্ষেত্রে আমরা হচ্ছে ওই যে আহ এলোকোয়েন্ট ইউজ করি। এরপর দেখেন ডেটাবেজ স্কেলিংটা শিখতে হবে সাথে, সাথে, হ্যাঁ? ডেটাবেজটা ইম্পোর্টেন্ট। ডেটাবেজের সাথে ডেটাবেজ স্কেলিং। তো ডেটাবেজ স্কেলিংটা হচ্ছে আবার আরেকটা চ্যাপ্টার, হ্যাঁ? তো এটা একটু সবাই দেখবেন, হ্যাঁ? স্কেলিংটা অনেক ইম্পোর্টেন্ট, হ্যাঁ? আসলে আমরা এই যে উড়াধুরা খালি কলাম বানাই, উড়াধুরা খালি স্ট্রিং এর সাইজ বাড়ায় দেই, হ্যাঁ? যেখানে দরকার হচ্ছে স্ট্রিং, আমি বানাই দিলাম টেক্সট। মানে মন মতো যা মন চায় আরকি, হ্যাঁ? আমি সেভ করব হচ্ছে একটা ইউজারের আইডি বা হচ্ছে আরেক টেবিলের আইডি। ওখানে দিয়ে রাখছি হচ্ছে স্ট্রিং ৩৫৫, ২৫৫, ৫০০। তারপর দেখা গেছে যে এই টেবিলে কলাম দরকার ৪ টা, বানায় রাখছি ১০০ টা। তো এই টাইপের, মানে আবার আরেকটা হচ্ছে এরকম যে টেবিলে সব কলামের ডেটা নাই। যে কলামের ডেটা থাকতেও পারে, নাও পারে। সব এক জায়গায় নিয়ে রাখছি। তো এরকম যে রুলস গুলো আছে, এগুলো ডেটাবেজের ১২ টা বাজায় আরকি সিস্টেমের। এগুলোকে স্কেল করতে হবে। ঠিক আছে? এগুলোর জন্য একটু পড়তে হবে। আর এগুলো ফুল থিওরিটিক্যাল জিনিসপাতি। ডেটাবেজ স্কেলিংটা ফুল থিওরিটিক্যাল, হ্যাঁ? প্র্যাকটিক্যাল তো আছেই। কিন্তু আপনাকে থিওরিটিক্যাল নলেজ থাকতে হবে যে কখন, কিভাবে, কোন পর্যায়ে গিয়ে আপনি কি এপ্লাই করবেন। নেক্সট আসেন হচ্ছে সফটওয়্যার আর্কিটেকচার, হ্যাঁ? তো এতক্ষণে এসে আপনি মোটামুটি টুলসগুলো জানেন। ল্যাঙ্গুয়েজ জানেন, ডেটাবেস জানেন, টেস্ট করতে জানেন। অনেক কিছুই জানেন। এখন আসবে কি সফটওয়্যার আর্কিটেকচার। যেমন আমরা হচ্ছে মনোলিথে সবাই অভ্যস্ত। দেন হচ্ছে মাইক্রো সার্ভিস কনসেপ্ট আপনারা এখন পাচ্ছেন। আমরা যে বর্তমান প্যাটার্নটা ইউজ করি পুরোটা, এটা হচ্ছে মিক্স আরকি, হ্যাঁ? মনোলিথিক মাইক্রো সার্ভিস। এটা মনোলিথেও আছে, মাইক্রো সার্ভিসেও আছে। আমরা চাইলে এনিটাইম যেকোনো ফোল্ডারকে বা যেকোনো ফাইলকে আমরা কি করতে পারি? মাইক্রো সার্ভিসে কনভার্ট করে ফেলতে পারি। তো যারা নতুন ওরা পারবেন না, যারা আমাদের সাথে কাজ করেন তারা পারবেন। দেন হচ্ছে এসওএ। এটা আমার কাছে, এটা সম্ভবত এসপা হইতে না। আচ্ছা, এসওএ এটা আমার আমি অপরিচিত আরকি। আহ দেখার সুযোগ পাই নাই। কিন্তু লিস্টে ছিল। সার্ভারলেসটা আমরা দেখব AWS এর সাথে পরবর্তীতে। সার্ভারলেসটা হচ্ছে কি, এটার জন্য কোনো সার্ভার নাই। এখন যেরকম আমরা সার্ভার সেটআপ করতেছি না ম্যানুয়ালি। তো সার্ভারলেসটা হচ্ছে কিরকম? আপনার লোড যত বাড়বে, সার্ভার অটোমেটিক বেড়ে যাবে। লোড যত কমবে, সার্ভার তত কমে যাবে। মনে করেন যে আজকের দিনে কোনো হিটই পড়ে না, আপনার কোনো বিল আসবে না। আবার দেখা গেছে যে পরের দিন আপনার ১ কোটি হিট পড়ছে। তো ১ কোটির জন্য আপনাকে পে করতে হবে। সহজ না বিষয়টা? আপনি যে ডকার-টকার কিছু মেইনটেইনই করা লাগতেছে না। ঠিক আছে? কিন্তু এ ওই যে ল্যামডা ফাংশনের নাম শুনছেন? ল্যামডা? ওই ল্যামডাটা হচ্ছে সার্ভারলেস এর মধ্যে পড়ে আরকি। মানে এটার কোনো সার্ভার নাই। আপনার শুধু একটা কনফিগারেশন আছে।
আর সোর্স কোডটা হচ্ছে সিস্টেম করে আপলোড করে দিতে হয়। নির্দিষ্ট প্যাটার্ন আছে, ওই প্যাটার্নেই মূলত যে প্ল্যাটফর্মে আপলোড করবেন সেখানে ছাড়তে হয় আর কি, বাকিটা তার কাজ। আচ্ছা, এবার দেখা হচ্ছে সার্ভিস মেশ, 12 ফ্যাক্টর অ্যাপ। হ্যাঁ, এগুলো সব পড়বেন ভাই, এগুলো সব থিওরিটিক্যাল জিনিস, প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করা কঠিন। কিন্তু আমরা মোটামুটি প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করার সুযোগ দিচ্ছি আপনাদের। হ্যাঁ, কোম্পানিতে অ্যাপ্লাই করতে পারবেন না, মানে সুযোগ পাবেন না আর কি, কারণ টাইম থাকে অনেক কম্প্যাক্ট, এই 10টার মধ্যে এই কাজ করেই দিবা, নাহলে চাকরি শেষ। এরকম প্রেশারে আপনি আসলে কিছু ইমপ্লিমেন্ট করতে পারবেন না। মানে বাসার বাইরে গিয়ে অনেক কিছু শিখতে পারলেও কাজের সাথে অ্যাপ্লাই করার সুযোগ পাবেন খুব কম। আচ্ছা, নেক্সট হচ্ছে সফটওয়্যার ডিজাইন, যেমন ক্রিয়েশনাল, স্ট্রাকচারাল, আর একটা হচ্ছে কি বিহেভিয়ারাল। তো আমরা তিনটেই মোটামুটি ইউজ করি আর কি। আর যে যে প্ল্যাটফর্মে কাজ করি জানি না, একটু পড়ে নেবেন, হ্যাঁ, তাহলে কোনটা কোনটা ইউজ করেন। আর এছাড়াও আরও অনেকগুলো আছে, প্রায় 8-10টা আছে সফটওয়্যার ডিজাইনে। তো কিছু, না সরি, সফটওয়্যার ডিজাইনে এই তিনটার মধ্যে আরও অনেকগুলো আছে, ক্রিয়েশনালে আছে, স্ট্রাকচারালে আছে, বিহেভিয়ারালে আছে। আমরা তিনোটা ইউজ করি, তিনোটা থেকে একটু একটু ইউজ করি আর কি। একটা না একটা ইউজ করি, একটু দেখবেন, এটা বিস্তারিত দেখে নেবেন। দেন হচ্ছে ওয়েব সার্ভার, হ্যাঁ, হয় অ্যাপাচি নইলে হচ্ছে কি ইনজিনিক্স। তো আসলে যে কোনো একটা ইউজ করে এই পর্যন্ত আসছেন, কেউ হয় অ্যাপাচি ইউজ করছেন, না হয় ইনজিনিক্স ইউজ করছেন। তো কমন সবাই হচ্ছে আমরা অ্যাপাচি ইউজ করি, যেহেতু কম বেশি সবাই হয় জ্যাম্প ইউজ করি, নাইলে হচ্ছে কি ইউজ করি, লারাগন। তো দুইটাতে জ্যাম্পই চলে। লারাগনে হয়তো ইনজিনিক্সে চলতে পারে, আমি জানি না। আচ্ছা, হইতে পারে, চললে চললো, না চললে নাই। তো আবার নোট জেএসে যারা, তারা কোনো সার্ভার ইউজ করে না আর কি। ওরা হচ্ছে পরবর্তী যখন ডিপ্লয়তে যায় তখন যে কোনো একটা নিতে হয়। যেমন যে ইয়ের ক্ষেত্রে অ্যাপাচিতে কি বলে, বিপিএসে এসে এখন লাগতেছে আমাদের। হ্যাঁ, এখন আমরা অ্যাপাচি ইউজ করছি। তো ডেভেলপমেন্টে হচ্ছে ওরা কিছু ইউজ করে না, ঠিক আছে। আচ্ছা, ওরা হচ্ছে রোহিঙ্গা টাইপের আর কি। আরে সবই করতে পারবেন কিন্তু পারমিশন নাই এক্সপোজ হওয়ার। অ্যাপাচিতে আসাই লাগবে। আচ্ছা দেখেন, নেক্সট হচ্ছে সার্ভার মনিটরিং। হ্যাঁ, তো সার্ভার মনিটরিং এর জন্য এই স্ট্যাকটা হচ্ছে সবচেয়ে পপুলার আর কি। হ্যাঁ, প্রমিথিউস, গ্রাফানা, নোড এক্সপোর্টার, তিনটা মিলেই একটা আসলে, তিনটা আলাদা কিছু না। মানে এই যে গ্রাফানা চলে প্রমিথিউসের উপর, মানে গ্রাফানা ডেটানের প্রমিথিউস থেকে, প্রমিথিউস ডেটানের নোড এক্সপোর্টার থেকে, বুঝছেন। ওরা হচ্ছে শেয়ারিং এ চলে আর কি। একটু উল্টায় দিই, দাঁড়ান, বলেন। না না, পাই না, না ওটা আর্কিটেকচার এরকম, ওই যে নেক্সট জেএস দিয়ে কোড করলে। মানে সেটাই তো, আমরা তখন সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন বানাচ্ছি। আর সার্ভার সাইডে তো হচ্ছে আমি কন্ট্রোলার থেকে ডিরেক্ট মাউন্ট করে দেই, এই ভিউতে ডেটা যাবে, এই যে ইজেএস ডেটা পাইতা ওইরকম আর কি। সার্ভার সাইড তো ওইটাই। হ্যাঁ হ্যাঁ, একবার হচ্ছে কম্প্যাক্ট করে ভিউ এর সাথে পাঠিয়ে দেয় আর কি। ব্লেডে কাজ করেন না, যারা ব্লেডে কাজ করেন হচ্ছে কম্প্যাক্ট করে ডেটা পাঠান না, এটাই আর কি। এখানে তো ডেটা দেখা যায় না, আমরা সরাসরি ইউআই পাই। সার্ভার সাইডে তো ডেটা দেখা পসিবল না। হ্যাঁ, এই কারণে এটাকে সার্ভার সাইড রেন্ডার বলে আর কি, যে সার্ভার থেকে রেন্ডার হয়ে ক্লায়েন্টে দেখায়। আচ্ছা, এই কারণে হচ্ছে যে আমরা এজাক্স দিয়ে মাঝে মধ্যে ভিউ পাঠাই না, এই- ওইটা সবচেয়ে সিকিউর আর কি। এপিআই কল না করে যদি সিকিউর ডেটা হয়, তো তখন হচ্ছে ফুল ফুল ভিউ পাঠায়, ভিউ রেন্ডার করাটাই হচ্ছে, ফুল ভিউটা রিটার্ন করাটাই হচ্ছে উচিত আর কি। তো ক্ষেত্রভেদে কিছু জায়গাতে দেখা গেছে ওইটাতে আবার মানে সময় নষ্ট হয় বেশ। আচ্ছা, এরপর আমরা হচ্ছে দেখেন যে আমরা এখন যা শিখতেছি আর কি, তো সবাই বুঝতেছেন কম বেশি সবারই অনেক গ্যাপ আছে, ঠিক না। তো আমি হিসাব করলে আমার গ্যাপ এখন কমে গেছে আর কি, মোটামুটি গত 2 বছর আমি মানে কমানোর চেষ্টা করছি একা একা করে করে। তো মানে বিষয়টা হচ্ছে সেলফ আপডেটটা নিজের কাছে। হয়তো আমি নিজে চেষ্টা না করলে এখন সাহস করতাম না যে আপনাদেরকে এই জিনিসগুলো একটু দেখাই। তো মোটামুটি কনফিডেন্ট আছে, পারতেছি, এই কারণে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আর কি। আমি হ্যাঁ, কিছু জায়গাতে হয়তো আমি জানতামই না, নামও জানতাম না, এমনও হইতে পারে। এরকম, হ্যাঁ। তো এক্সপার্ট বলবো না ভাই, আমার মোটামুটি হচ্ছে কি হাতে কলমে আমি কিছু না কিছু প্র্যাকটিস যেগুলো করছি, আর যেগুলো মোটামুটি লাগে আমি সবগুলো মোটামুটি দেখছি আর কি। তো এর আগে আসলে মানে আমি প্ল্যাটফর্ম পাইনি কিছু করার, হ্যাঁ, নাহলে হয়তো এতদিন ডেভঅপস ইঞ্জিনিয়ারই হইতাম। যদি আমার এখানে বিপিএস পাইতাম প্রথম বছর, বিপিএস পাইছি আমরা গত বছর। তা হচ্ছে মানে একরকম নেয়া আর কি, জোর করে।
মানে কোন লেভেলের ইঞ্জিনিয়ার তো বুঝতেছে না, সি প্যানেল আপলোড করা লাগে। বিপিএস এর ভিউ জানি না তখন। তো যাই হোক, মানে বিষয়টা হচ্ছে এই যে সেলফ আপডেটটা করা দরকার। হয়তো সিনিয়র কেউ থাকলে সে ১ম এ ফুল সেটআপ দিয়ে নিত। কারণ আমি যদি এখন নতুন কোনো স্টার্টআপ কোম্পানিতে যাই, ফুল সেটআপ আমার থাকবে এবং প্রফেশনাল সেটআপ হয়তো হবে না, কিন্তু 80% আমি করায় নিতে পারবো। ঠিক না? এরকম। আচ্ছা, এরপর দেখেন আমরা ডেভঅপসে আমরা শুরু করছি গত ক্লাস থেকে, হ্যাঁ? আমরা মোটামুটি লিনাক্স, উবুন্টুর সাথে সবাই পরিচিত। উইন্ডোজ তো সবাই এক্সপার্ট নাকি? সবাই প্রো। আচ্ছা, এরপর দেখেন অপারেটিং সিস্টেম আমরা এই ২ টা শিখতে হবে। তো আমাদের হচ্ছে মেইনলি লিনাক্স শিখতে হবে আরকি। উইন্ডোজ হচ্ছে দুধ ভাত। আচ্ছা, এরপর দেখেন টার্মিনাল শিখতে হবে হচ্ছে ব্যাশ, পাওয়ারশেল, সিপিইউ মনিটরিং। তো আসলে সিপিইউ মনিটরিংটা হচ্ছে কি টার্মিনালের মাধ্যমে সিপিইউ মনিটরিংটা একটু দেখতে হবে। মানে খেয়াল করে দেখেন বড় সিস্টেমে হচ্ছে আপনি ইনস্ট্যান্ট যখন মানে খেয়াল করে দেখেন আপনি একজন সিনিয়র ডেভেলপার হুট করে কোনো একটা কোম্পানিতে সার্ভারে সমস্যা হয়েছে। আপনার হাতে ল্যাপটপ নাই। আপনি মাত্র বিমান থেকে ল্যান্ড করছেন। তো মানে আর্জেন্সি বুঝাচ্ছি আরকি যে আপনি কোন পজিশনে আছেন। আপনার হাতে আপনার পার্সোনাল ল্যাপটপও নাই। হুট করে কল দিল বাংলাদেশ ব্যাংক থেকে যে ভাই দ্রুত আসেন। তো আপনি ওই লেভেলেরই হইতেই পারেন। তো দৌড় দিয়ে গেলেন। যাওয়ার পর ওদের কাছে দেখলেন যে এমন একটা কম্পিউটারে ইউআই নাই। পুরোটাই চলে টার্মিনালে। তো আমরা তো মোটামুটি ইউআই তে অভ্যস্ত এখনো। এই যে আমরা মোবাইল এক্সট্রিম ইউজ করতেছি ইউআই তে অভ্যস্ত। আমরা হচ্ছে এই যে যদি উবুন্টুতে ইউজ করেন, উবুন্টুতে যদি আপনাকে দেখাইলাম। ফুল বিপিএসটা কিন্তু হচ্ছে উবুন্টুতেই দেখা যায়। তো সবাই আমরা এখন ইউআই থেকে বের হইতে পারতেছি না। ইউআই থেকে বের হইতে হবে। আসতে হবে কোথায়? টার্মিনালে। ভয় কাটানোর জন্য আস্তে, আস্তে আমরা মানে এই ১ম এ ইউআইটা দেখাচ্ছি। আসলে কোথায় কি আছে। মানে যখন আপনার মনে হবে যে হ্যাঁ, আপনার মাথায় মোটামুটি ফুল ম্যাপিং আছে। যে কমান্ড দিয়ে, দিয়ে কোথায়, কোথায় যাইতে হয়। আস্তে, আস্তে ছেড়ে দিবেন। সর্বোচ্চ হচ্ছে কোথায় প্র্যাকটিস হইতে হবে? টার্মিনালে। টার্মিনাল দিয়ে ফাইল তৈরি করা, টার্মিনাল দিয়ে ফোল্ডার তৈরি করা, টার্মিনাল দিয়ে ফোল্ডার মানে ফুল জিপ আপলোড করা, টার্মিনাল থেকে ফুল জিপ ডাউনলোড করা। হুম? তারপর হচ্ছে কোথায় কি লগ আছে, কোথায় কি স্ট্যাট আছে সব বের করা। এই জিনিসগুলো হচ্ছে বের করতে হবে। তো খেয়াল করে দেখেন আপনি খুব ভালো মানের একজন DevOps ইঞ্জিনিয়ার হঠাৎ করে ওইখানে গেছেন। যাওয়ার পর বললেন যে, "ভাই আমি তো ল্যাপটপ আনি নাই। আপনাদের পিসিতে তো এগুলো নেই। আমি ইউজ করব কিভাবে?" তো আপনার পিছনে একটা লাথি মেরে বের করে দিবে যে, "যা তুই।" হ্যাঁ, বুঝছেন? এই লেভেলের একটা ঝামেলায় না আসলে বুঝাচ্ছে কিরকম? মানে বড় সার্ভার ম্যানেজ করবেন। ইউআই মানে হচ্ছে অনেক এপ্লাই আছে, হ্যাঁ? কারণ যারা ইউআই বানাইছে ওরা কিছু না কিছু রেখে দিছে। 100% ট্রাস্ট করাই যাবে না। যে এমন হয় যে আপনি নিজে বানান, আপনি নিজেও কিছু করবেন যে আমি তাদের ক্রেডেনশিয়ালটা রেখে দেই। আমি তাদের কিছু ডেটা রেখে দেই। ওরা কি, কি কমান্ড দেয় আমি একটু জানতে চাই। বুঝছেন? ইউআই টা হচ্ছে ফুল নো ট্রাস্ট আরকি। হ্যাঁ, এমন হইতে পারে ওদের যে টার্মিনালটা ইউজ করতেছেন এটা তাদের বানানো। বুঝা গেছে? তো টার্মিনালটা হচ্ছে মাস্ট বি ইম্পোর্টেন্ট। এই কারণে এখানে সিপিইউ মনিটরিংটা রাখা। আপনি যেন ইনস্ট্যান্ট ডিবাগ করে বের করতে পারেন যে আসলে কোথায় কোন সফটওয়্যারে কেন কি সমস্যা হইছে। বুঝা গেছে? এরপর হচ্ছে টেক্সট এডিটর লাগবে একটা। হয় ন্যানো না হলে হচ্ছে কি হিম। তো আমি বলছি ২ টাই শিখতে, ২ টারই আলাদা পারপাস আছে। ন্যানো অনেক সহজ, হিম একটু ওভার মানে হিম হচ্ছে ফাংশনালিটি অনেক, শর্টকাট অনেক। আবার ন্যানোতে শর্টকাট কম, কিন্তু বাংলা ওয়েতে নোটপ্যাড আরকি। ন্যানো হচ্ছে নোটপ্যাড আর ভীম হচ্ছে ভিএস কোড। টার্মিনালের জন্য ২ টাই টার্মিনাল এডিটর। বুঝা গেছে? আচ্ছা, আর এগুলো শেখার জন্য আমি বলি সহজ উপায় হচ্ছে কি, ধরেন হচ্ছে আপনি একটা কন্ট্রোলার এডিট করবেন। তো আপনি আর ভিএস কোড অন না করে টার্মিনাল এটাকে অন করবেন। অন করে ওখানে কাজ করবেন। হয়ে গেল না? আপনাকে সার্ভারে গিয়ে কাজ করতে হবে এমন না। নরমাল পিসিতে যখন কাজ করবেন, আপনি ১ ঘন্টা হাতে সময় রাখলেন। অফিস টাইমে না রাখেন, হ্যাঁ? অফিস টাইমে রাখলে অফিসের আউটপুট দিতে পারবেন না। দেখা যায় দিন শেষে ৮ঃ০০ পর্যন্ত কাজ করে বলবেন যে, আমি ৮ঃ০০ পর্যন্ত কাজ করছি। এরকম না। আপনি অফিস টাইমের মধ্যে অফিসের কাজ শেষ করেন। দেন আপনি ২ ঘন্টা স্কিল ডেভেলপমেন্টে সময় দেন। প্রবলেম তো নাই। আপনি ফুল একটা সফটওয়্যার ডেভেলপ করেন ফুল ন্যানো অথবা ভিম ইউজ করে। ফুল টার্মিনাল ইউজ করে যে আপনি ভিউজ করে হাতই দিবেন না। এবার দুনিয়া তোলপাড় হয়ে যাক, আপনার হাত ভেঙে যাক, পা ভেঙে যাক, মাথা ভেঙে যাক। ঠিক আছে? করেন। দেখেন আপনি একটা প্রজেক্ট যদি তৈরি করতে পারেন, একটা ক্রুড অপারেশন তৈরি করতে পারলে আর কিছু লাগে? দেখবেন যে আপনার যতগুলো শর্টকাট জানা দরকার জানা হয়ে গেছে। যতগুলো কপি পেস্ট সিডি জানা দরকার জানা হয়ে গেছে। কিভাবে আপনি ফাইল তৈরি করবেন জানা হয়ে গেছে। ডিরেক্টরি তৈরি করবেন জানা হয়ে গেছে। এনিটাইম কিভাবে শর্টকাটে আপনি সুইচ করবেন এক ফাইল থেকে এক ফাইল। কিভাবে মাল্টিপল ইনস্ট্যান্স টার্মিনাল ইনস্ট্যান্স তৈরি করে কাজ করবেন। ফুল কিন্তু আপনার কি হয়ে গেছে? জানা হয়ে গেছে। আপনি যদি ইউজ করেন যে না ভাই আমার যখন প্রয়োজন সার্ভারে তখন আমি ইউজ করব। তখন তো আপনার মনেই থাকবে না। তখন কি আবার ChatGPT খুঁজবেন আপনি। ঠিক না? মুখস্থ করতে হবে এই জিনিসগুলা। মুখস্থ বলতে আসলে কি মানে ইউজড টু হইতে হবে আরকি। আমার মুখস্থ না। কিন্তু আমার মানে আমরা কি সবকিছু মুখস্থ করি? দেখা গেছে যে আমি চিন্তাও করি না এই জিনিসটা আমার লেখার দরকার। দেখি যে লেখা হয়ে গেছে। হাতে লিখে ফেলতেছি।
এরকম একটা ইউজ টু চলে আসা। এরপর আসলে হচ্ছে এখন আসতেছে হচ্ছে কি কন্টেইনার, হ্যাঁ? বা হচ্ছে একটা কন্টেইনারাইজেশন করা একটা প্রজেক্টকে। এই পর্যন্ত কিন্তু আমাদের লোকাল কাজ। এটাও কিন্তু ডেভেলপমেন্টেরই পার্ট। এই যে টেক্সট এডিটর পর্যন্ত। বুঝা গেছে? এটা কিন্তু আলাদা পার্ট না। হয়তো আমরা ওখান থেকে স্কিপ করে গেছি এখানে আসছি। কারণ এখানে সেই জিনিসটা আবার লাগে। কিন্তু এই এতটুকু এই যে কন্টেইনার আগ পর্যন্ত পুরোটাই কার কাজ? ডেভেলপমেন্টেরই কাজ, হ্যাঁ? মানে হচ্ছে ব্যাক এন্ডের কাজ আরকি। ব্যাক এন্ড যখন শিখবেন তখনই শিখা উচিত ছিল। এরপর আসে সার্ভার অ্যান্ড প্রক্সি সেটআপ। আচ্ছা, সার্ভার অ্যান্ড প্রক্সি সেটআপ সম্পর্কে একটু বলি। নেটওয়ার্কিং সম্পর্কে আমরা পড়ছি সবাই। কিন্তু সবাই পরীক্ষা দিয়ে পাস করে গেছি আরকি, হ্যাঁ? ওখানে সবগুলার জিনিসপাতি ছিল। সেগুলো হচ্ছে আপনাদেরকে আরেকবার একটু পড়তে হবে। তাহলে হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কিং যেটা ছিল না? ওইটা আরেকবার পড়া। বইটা একটু পড়তে পারেন। একাডেমিকটাও পড়তে পারেন অথবা আ ইউটিউবে সার্চ দিয়ে ভালো যেকোনো একটা পিডিএফও পড়তে পারেন। কিন্তু পড়তে হবে। আপনি সার্ভার ম্যানেজ করতে চান, ভালো একজন ডেভঅপস ইঞ্জিনিয়ার হইতে চান, অবশ্যই কি লাগবে? কম্পিউটার নেটওয়ার্কিং এর হার্ড নলেজ লাগবে, থিওরি নলেজ লাগবে। ঠিক আছে? মানে এই জিনিসটা হচ্ছে নেটওয়ার্কে স্কেলিং এর খেলা। যে আপনি কতভাবে হচ্ছে মানুষকে আপনার পিসিতে খুব ইজিতে স্মুথলি একটা লগইন দিতে পারেন। মানে ভিজিটিং দিতে পারেন আরকি। ট্রাফিক দিতে পারেন। ঠিক আছে? নেক্সট দেখেন নেটওয়ার্কিং অ্যান্ড প্রোটোকল, হ্যাঁ? তো এগুলো আমি কিছু লিখি নাই। কারণ পুরোটাই থিওরিটিক্যাল। আমি হয়তো এখানে ৮-১০ টা টপিক লিখতে পারতাম। হ্যাঁ, আমরা সিসকোতে নাই। মানে আপনার মোটামুটি হচ্ছে আমাদের ওয়েবে যতটুকু দরকার এই নলেজ গুলা রাখলেন। আর তখন কি যদি আপনি ইন্টারেস্ট পান আরে সিসকো তো অনেক মজার জিনিস শিখি। আপনি শিখেন না। আলাদা স্কিল না এটা? হতে পারে না। তো যাই হোক আমার আইডিয়া নাই ভাই। আমি জাস্ট একটু আর্টিকেল পড়ে বা হচ্ছে শর্টকাট পড়ে একটু কথাবার্তা বলতেছি আরকি এসব সময়। এরপর আসেন হচ্ছে সার্ভারলেস, হ্যাঁ? তো সার্ভারলেস এর ক্ষেত্রে দেখেন আসলে জেনকিসটা সার্ভারলেসের সাথে রিলেটেড না। জেনকিসটা হচ্ছে একটা CI/CD পাইপলাইন বলা যায় আরকি। অথবা হচ্ছে একটা ডিপ্লয়মেন্ট পাইপলাইন। অনেকভাবে অনেক কিছু করা যায়। জেনকিন্স হচ্ছে একটা পাইপলাইন। মনে করেন যে আপনি ১০ টা টাস্ক এক্সিকিউট করবেন। কার পরে কি হবে সেটা হচ্ছে জেনকিন্সে মূলত ম্যানেজ করা হয়। তো তারপরে সার্ভারলেসের সাথে গেলে হচ্ছে জেনকিন্স আ আচ্ছা এটা না ভুল জায়গায় চলে আসছে মনে হয়। আচ্ছা সার্ভারলেস আলাদা জিনিস। এখানে মাঝখানে আরেকটা মেনু ছিল। এটা হচ্ছে আপনার ডিপ্লয়মেন্ট বা CI/CD বলতে পারেন আরকি, হ্যাঁ? আ কই? এই যে ভুল হয়ে গেছে, হ্যাঁ? কিরে এটা তো এই জায়গায় ঢোকার কথা না। লিঙ্ক আপ ভুল জায়গায় চলে গেছে। এখন ঠিক আছে, হ্যাঁ? আচ্ছা সার্ভারলেসটা হচ্ছে কি? এটা হচ্ছে আম কোডিং স্ট্রাকচারটাই ভিন্ন। আপনার এই যে আমরা যে ছোট, ছোট মডিউলগুলা তৈরি করি না? যেমন ইউজার মডিউল, হসপিটাল মডিউল। ওই জাস্ট ওই একটা মডিউলই একটা সার্ভারলেস হয়। মাইক্রো সার্ভিস হয় আরকি। সার্ভারলেস বলতে পারেন হচ্ছে কি? ওটা একটা মাইক্রো সার্ভিস। যেমন ইউজার ম্যানেজমেন্ট একটা মাইক্রো সার্ভিস। ঠিক আছে? এরপর দেখেন কনফিগারেশন ম্যানেজমেন্ট। Ansible আছে। তো Ansible আসলে অনেক অ্যাডভান্স জিনিস। এটা নিজেই আরেকটা টিউটোরিয়াল, আরেকটা ওয়ার্কশপ। অনেক হেভি মানে অনেক পাওয়ারফুল একটা টুলস আরকি। দেন হচ্ছে CI/CD তে তো আমরা দেখলাম যে এর পরবর্তীতে এই সবগুলা শেষ হয়ে হচ্ছে CI/CD আসে আরকি। CI/CD হচ্ছে প্রতিটা পার্টেই থাকে ছোট, ছোট ইন্ডিভিজুয়াল পার্টে। তবে একটা নির্দিষ্ট পার্ট গেলে হচ্ছে আপনি একটা স্ট্যাক পান। যেমন এই পর্যন্ত আসলে আপনি এখন একটা স্ট্যাকে আছেন। নেক্সট হচ্ছে আপনি আবার ডিপ্লয়মেন্ট এ চলে গেলেন। CI/CD মানে হচ্ছে আপনি ডিপ্লয়মেন্ট এ গেলেন আরকি। নরমালি হচ্ছে কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন আমরা সবসময় করি। মানে যেটা কোড করি ওইটাই কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন আরকি। আর যখন আমরা ডিপ্লয়মেন্ট এ যাই তখন হচ্ছে কি সিডি। আচ্ছা এরপর দেখেন সিক্রেট ম্যানেজমেন্ট। তো সিক্রেট ম্যানেজমেন্ট আমরা ভল্ট ইউজ করতে পারি। আর এগুলো হচ্ছে টুলস। ওখানে হচ্ছে আপনি যে ENB, ডেটাবেজের পাসওয়ার্ড, ইউজার পাসওয়ার্ড অনেক কিছুই লাগে একটা প্রজেক্ট ডিপ্লয়মেন্ট করতে গেলে, হ্যাঁ? যেমন হচ্ছে হ্যাঁ, পেমেন্টের পাসওয়ার্ড-টাসওয়ার্ড গুলা। এই যে দেখবেন cPanel হচ্ছে একবার হ্যাক হলে সব পেয়ে যায় ENB তে। তো সমস্যা না? তো দেখা গেছে এই কারণে এই টুলস গুলো হচ্ছে VPS এ তো কেউ এটা ভাঙতেই পারবে না। বাপের ক্ষমতা নাই হ্যাকারের। আবার হচ্ছে ওই যে কন্টেইনার যখন ইউজ করবেন সেটা কন্টেইনার থেকে বের হতেই পারবে না। তারা কন্টেইনারের ভিতরে আটকাই ফেলবেন আরকি। একবার ঢুকছে যে এবার তুই এখানে থাক। লক করে দিবেন। আচ্ছা যাই হোক কনসেপ্টটা বুঝবেন একটু পরে। এরপর দেখেন ইনফ্রাস্ট্রাকচার মনিটরিং শব্দগুলো একটা কঠিন করে। এরপর দেখেন গ্রাফানা প্রমিথিউস আরেকটা হচ্ছে কি? আচ্ছা ডেটাডগ বলতে এগুলো হচ্ছে ডেটাবেস, হ্যাঁ? এই যে ডেটাডগ তারপর হচ্ছে আ কি ডিবি যেন? ইনডেক্স ডিবি না, ভুলে গেলাম। না, না, না। ওইগুলো না। মানে হচ্ছে আপনার ডেটাবেজের মানে মেশিনের যে লগগুলো আছে না? এগুলো ম্যানেজ করার জন্য বিভিন্ন ডেটাবেজ আছে। মানে শুধু মেশিনের লগগুলাই রাখে। তো এরকম একটা হচ্ছে কি? ডেটাডগ আছে। তারপর আচ্ছা আজকে একটা দেখাবো না। ইনফ্লাক্স ডিবি একটা আছে, হ্যাঁ? ইনফ্লাক্স ডিবি। না, না, লগ না। এটা একটা টুলস। লগটা হচ্ছে একটা মানে টার্মস এর নাম।
সে রাখে রাখে লগ আরকি। এরপর দেখেন লগ ম্যানেজমেন্ট, হ্যাঁ? লগ ম্যানেজমেন্টের জন্য হচ্ছে লোকি আছে, ইলাস্টিক স্ট্যাক আছে। তো বিষয়টা হচ্ছে আপনি তো একটা ফাইলে লগ রাখতেই পারেন, ঠিক না? একটা টেক্সট ফাইলে লগ রাখতে পারেন, বিভিন্ন এরর লগ। কিন্তু এই লোকি-টোকি এগুলো হচ্ছে আরেকটু অ্যাডভান্স টুলস আরকি। যেমন লোকির একটা পাওয়ার আছে না? পাগলায় এনি টাইম হচ্ছে নিজের আকৃতি চেঞ্জ করে ফেলে। তো ওই জায়গা থেকে লোকিটা আসছে আরকি, হ্যাঁ? তো এখান থেকে হচ্ছে যেকোনো লককে ধরে ফেলা যায়। যাই হোক কিছুটা ফিচার ওর সাথে মিল আছে। গ্রিক দেবতা আরকি। গ্রিক দেবতার কনসেপ্ট থেকে আসছে। আচ্ছা এরপর আসছেন হচ্ছে কি কন্টেইনার অর্কেস্ট্রেশন, হ্যাঁ? এখান থেকে মূলত আরেকটা স্টেপ শুরু আরকি। ঠিক আছে? এখান থেকে হচ্ছে আরেকটা স্ট্যাক শুরু। এতটুকুতে একটা স্ট্যাক শেষ। ডকার স্ট্যাক এখানে শেষ। এরপর আসবে হচ্ছে কি কুবারনেটিস এর জগৎ আসবে আরকি, হ্যাঁ? এরা অফ কুবারনেটিস। তো কুবারনেটিস ছাড়াও কাজ করা যায়। এটা নাম হচ্ছে ডকার সোয়ার্ম একটা আছে, হ্যাঁ? আ ডকার সোয়ার্ম আসতেছি। এটা একদম শেষে গিয়ে বলব। ডকার সোয়ার্ম, হ্যাঁ? ডকার সোয়ার্মটা হচ্ছে ফ্রি জিনিস। মানে ডকার সোয়ার্ম হচ্ছে ডকারের নিজস্ব এবং এটা হচ্ছে বেসিক আরকি। আর কুবারনেটিস হচ্ছে সুপার। আচ্ছা, নেক্সট হচ্ছে আ আর্টিফ্যাক্ট ম্যানেজমেন্ট। এজন্য আর্টিফ্যাক্টের আচ্ছা এই জিনিসটা সম্পর্কে আমার আইডিয়া নেই। একটু আগে দেখতে হবে। তবে এটা হচ্ছে আপনারা যারা DevOps এর স্ট্যাকে কাজ করে ওরা এই জিনিসটা দেখলাম যে সবারই আছে কম বেশি। এরপর আছে Git OPS, হ্যাঁ? তো Git OPS এর সাথে মানে Git OPS বলতে কি বুঝায়? আপনি যখন GitHub এ পুশ করবেন কিছু টুলস আছে। ওরা হচ্ছে কিছুক্ষণ পর, পর মনিটর করে যে আসলে আমার GitHub এ কোনো চেঞ্জ আছে কিনা। তো Argo CD হচ্ছে এরকম একটা টুলস। যে হচ্ছে GitHub কে সবসময় চোখে, চোখে রাখে। যে মনু আমি তোমারে আরকি। নেক্সট হচ্ছে সে কি করে? ধরেন একটা মেইন এ কোনো চেঞ্জ আসছে। সাথে, সাথে সে ওখান থেকে পুল করে নিয়ে এসে আপনার ফুল Kubernetes টাকে আবার নতুন করে আপডেট করে ফেলে। এন্ড আপনার যে রিয়াল টাইম প্রজেক্টটা আছে এটা অলওয়েজ কি থাকবে? আপডেটেড থাকবে। এই কারণে Argo CD দেয় আরকি, হ্যাঁ? মানে কন্টিনিউয়াস ডিপ্লয়মেন্ট। এরপর সার্ভিস মেশ এটা সম্পর্কে আইডিয়া নাই। তবে আ দরকার আরকি। ইস্তিও আরেকটা হচ্ছে কি কনসোল। আর নেক্সট হচ্ছে ক্লাউড ডিজাইন প্যাটার্ন একটা আছে, হ্যাঁ? তো আসলে আ এখন আমরা কাজ করতেছি নিজের মন মতো। বিভিন্ন স্ট্রাকচার আছে বা ডিজাইন প্যাটার্ন আছে যেগুলো দিয়ে কাজ করলে আমাদের DevOps এর যে কাজগুলো আমরা করতেছি এটা অনেক স্ট্রাকচার ওয়েতে করা পসিবল আরকি। দেখা গেছে আমরা যে সময়টা নষ্ট করি ১ মাসে সেখানে হয়তো ১৫ দিন ২০ দিন লাগবে। ২৫ দিন লাগলো, ৫ দিন হইলেও কমলো আরকি। ঠিক আছে? অথবা সে একটা স্ট্যাক দিতে পারে। বিভিন্ন ক্লাউড ডিজাইন স্ট্যাক আছে। এগুলো একটা ফলো করা যেতে পারে আরকি। এটা সবার শেষে এসে শিখেন, আগে সব শিখেন। তো দেখেন বিশাল একটা গাইডলাইন। এটা হচ্ছে ফুল আপনি যখন ফুল স্ট্যাক কি বলা যায়? এখন হচ্ছে আপনি একজন ওয়েব ইঞ্জিনিয়ার আরকি, হ্যাঁ? তো ওয়েবে কি আছে না আছে আপনি সবই জানেন। ঠিক আছে? তো এই মাঝখানে, মাঝখানে যে গ্যাপ গুলা আছে সেগুলো আগে ফিল আপ করবেন। যাদের ডিজাইনের সমস্যা আছে ডিজাইন ফিল আপ করবেন। আ যাদের হচ্ছে ব্যাক এন্ড এ গ্যাপ আছে সেগুলোকে গ্যাপ করে দেন এই স্টেপে আসেন। তো বেসিক যতটুকু দরকার সেটাতে সমস্যা নাই। আমরা কাজ করবই। কিন্তু একদম পারফেক্ট মানে নিজেকে পারফেক্ট ভাবে তৈরি করতে যেন কোনো একটা সিঙ্গেল স্টেপ কি না হয়, মিস না হয়। তবে এটা ঠিক, এটা হচ্ছে একটা বিগিনার বা হচ্ছে বলতে পারেন যে এগুলো সব ফরজ জিনিস এড করা। সাইড আরো অনেক কিছু আছে যেগুলো দিলে আপনার স্কিল আরো হাই হওয়া পসিবল। ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে আপনাদের সবার বয়স অনেক বেশি হয়ে গেছে, এটাও ঠিক। তো আরো হয়তো ২-৪ বছর আগে কাজ শুরু করা উচিত ছিল আরকি। আর এই টাইপের একটা প্যাটার্ন এ কাজ শুরু করলে এতদিনে সবাই বসই থাকতেন। বিভিন্ন জায়গাতে দাদাগিরি করতেন আরকি। তো বয়স বাড়ছে ইস্যু না। আর এজ ট্যাগের বয়স কোনো ম্যাটার না। ঠিক আছে? হয়তো আপনি যে জিনিসটা ৪ বছর ধরে ধীরে, ধীরে শিখতেন, এখন সেটা হয়তো ৪ মাসে শিখবেন। কারণ জ্ঞানের লেভেলটা ভিন্ন। বয়সের সাথে মানুষের অনেক বেশি থাকে আরকি, হ্যাঁ? যেটা ৪ বছর আগে ছিল না সেটা আপনার এখন অনেক বেশি। তো আগে হচ্ছে রেসপনসিবিলিটি ছিল না, এখন একটা দায়িত্বের মধ্যে পড়ে যায় যে আমার শিখতেই হবে। তো ওভারঅল এই কারণেই হচ্ছে আপনি এখন শিখতে পারবেন বেশি। আফসোস করার কিছু নাই আরকি। যে ভাই ৪ বছর আগে কেন শুরু করলাম না? ৪ বছর আগে শুরু করলে আপনি শিখতে পারতেন না। যেমনটা আমি বললাম, আমার তো বয়স কম না। কিন্তু আমি এপ্লাই করার সুযোগ পাই নাই। যদি এরকম জায়গায় পড়তেন তাহলে তো লাভ নাই। মানে আমি আজীবন খালি ভিডিও দেখছি। কোনো প্র্যাকটিস করতে পারি নাই। একটা আফসোসের। আচ্ছা, এবার এবার আসেন ডকারে আসলে কি, কি আছে, হ্যাঁ?
তো আমি একটা জাস্ট একটা ম্যাপ বানাইছি আর কি, কিভাবে যায়। এটা হচ্ছে আমরা সামনে থেকে পিছনে যাবো আর কি। এখান থেকে মূলত আমাদের শুরু। আমরা যখন একটা ফুল স্ট্যাক অ্যাপ তৈরি করি, এটা হচ্ছে জাস্ট একটা অ্যাপ ডট জেএস, যেটা এটা একটা ব্যাক এন্ড প্রজেক্ট আর কি। ঠিক আছে? তো নর্মালি হচ্ছে মাইএসকিউএল, মঙ্গোডিবি এগুলো হচ্ছে বিভিন্ন ডেটাবেস। আর এখানে ভলিউম লেখা যেটা হচ্ছে ব্যাকআপ একটা ইস্যু থাকে। কারণ আগেই বলছি ডকার কি করে একটা ভার্চুয়াল কনসোল তৈরি করে, ঠিক না? কারণ আমি যদি কন্ট্রোলারটা ডিলিট করে দিই তাহলে এটাও ডিলিট, মানে ওই পিসিটাই ডিলিট, সিপিইউটাই ডিলিট। বলতে পারেন যে আমি সিপিইউ ফরম্যাট করে দিলাম, বা হচ্ছে আমার হার্ড ডিস্ক ক্র্যাশ করছে, যে কোনো একটা ইনস্ট্যান্স ধরে নিতে পারেন। তাহলে কি হইলো, আপনি মাইস্কুয়েল ডেটাও হারাইলেন, মঙ্গোডিবিও হারাইলেন। তো এটার একটা ব্যাকআপ হচ্ছে মূলত ভলিউমে রাখা হয়, ঠিক আছে? তো ধরতে পারি আমরা এক্সটার্নাল একটা ডেটাবেস মেনটেন করতে। তো প্রতিটা প্রজেক্ট নিয়েই, মনে করেন এটা একটা প্রজেক্ট, কমপ্লিট প্রজেক্ট নিয়েই হচ্ছে মাল্টিপল ডকার তৈরি হয়, মাল্টিপল ইমেজ তৈরি হয়, হ্যাঁ? যেমন এটা ভার্সন 1, ভার্সন 2, এটা হচ্ছে কি ভার্সন 3। তো বিষয়টা একটা প্রজেক্টেরই, এটা ভার্সন 1 ছিল, ভার্সন 2 ছিল, এটা কত ছিল, ভার্সন 3। আর এখানে যে ভার্সনগুলো, এটা হচ্ছে সোর্স কোডের ভার্সনগুলো আমরা গিটে রাখি। আর এগুলো হচ্ছে কন্টেনারের ভার্সন আর কি। আপনি ইমেজ ডিলিট করে দিলে ইমেজ থেকে হচ্ছে কোনো কোড পাওয়া যায়, ইমেজ থেকে সাধারণত কোড পাওয়া যায় না। ইমেজ ইমেজ ডিলিট, সব ডিলিট, মানে সোর্স কোডের ভার্সন আলাদা। আর এগুলো হচ্ছে কি, মানে সহজে এটা হচ্ছে ডিপ্লয়মেন্ট ভার্সন, এটা হচ্ছে সোর্স কোড ভার্সন, ঠিক আছে? মানে সোর্স কোডের ভার্সনগুলো হচ্ছে আমরা গিটে রাখি, আর এখান থেকে হচ্ছে ডিপ্লয়মেন্ট ভার্সনগুলো। এখন দেখেন প্রতিটা ভার্সনের আন্ডারে, প্রতিটা ভার্সনকে আমরা মাল্টিপল পোর্টে অন রাখতে পারি। মনে করেন ভার্সন 1-এর এই প্রতিটা ইমেজের আন্ডারে মূলত অনেকগুলো কন্টেনার তৈরি হয়। তো প্রতিটা কন্টেনার আবার এক একটা সিঙ্গেল পোর্টে চলে। তো ওই যে লোড ব্যালেন্সের জন্য দেখা গেছে আমরা একটা প্রজেক্টকে এরকম 3টা পোর্টে রান করে রাখি, 5টা পোর্ট বা 10টা পোর্টে রান করে রাখি। সিপিইউর উপর ডিপেন্ড করে। আপনার সিপিইউ যদি আপনি তৈরি করেন যে ভাই এটা আমার ভালো সিপিইউ, তখন আরও অনেক বেশি কন্টেনার আপনি তৈরি করে রাখতে পারবেন প্রয়োজন অনুসারে। নাহলে আসলে শুধু শুধু প্রেশার বাড়ে লাভ নাই। কারণ প্রতিটা কন্টেনার মানি হচ্ছে একটা উবুন্টু ইনস্ট্যান্স, সহজে যদি বলি একটা ভার্চুয়াল মেশিন, ঠিক আছে? তো এরকম দেখেন প্রতিটার জন্য তৈরি করলাম। এখন দেখেন এই যে এখানে যে পোর্টগুলো আছে না, 8001, 8002, 8003, এগুলো সব ইউনিক হইতে হবে, হ্যাঁ? যদি এখানে সব এক হয়ে গেছে, মানে এই যে পোর্টগুলো, এই পোর্টগুলো আপনার পিসিতেই অন থাকে। এই যে আমাদের ইয়াতে আর কি, এটা কি বলে, মেন সার্ভার যেটা, মানে মাদার সার্ভারেই অন থাকে। তা আমরা হচ্ছে এনজিনএক্স দিয়ে হচ্ছে এগুলাকে আবার ফরওয়ার্ড করি। আবার এনজিনএক্স নিজে আরেকটা আরেকটা কন্টেনার, বুঝে গেছে? এনজিনএক্স একটা আচ্ছা, এটা আরেকটু গুছানো যাইতো আর কি, আর একটু সময় দিলে ভালো হতো। তো বিষয়টা একটু, হ্যাঁ, এই যে ৮০০০ চলতেছে না, মানে এখানে খেয়াল করে দেখেন এগুলা, এগুলো হচ্ছে ৮০০১ থেকে এখানে যতটুকু যায় আর কি, ৮০০৯। আবার এখানে দেখেন ৮০০০, ৮০০১, ৮০০২, এগুলো আবার চেঞ্জ হবে, এগুলো হবে ৯০০০, ৯০০১, ৯০০২। হ্যাঁ, সব কন্টেনার, এগুলো কন্টেনার, এগুলো কন্টেনার, বুঝছেন? এই কন্টেনার দিয়ে আমরা এগুলোকে ম্যানেজ করি। এই কন্টেনারের ভিতরে ডিসাইড হয় সে আসলে কোন কন্টেনারে যাবে। এটা হচ্ছে একটা এনজিনেক্স কন্টেনার আর কি। আমার এখানে ড্রটা একটু ভুল হয়েছে, আমি দিছি আর কি, আমার ওই সময় যে ম্যাপটা ছিল ওইটাই। এনজিনেক্সের মধ্যে এই কন্টেনারগুলো অন আছে, একটা ইঞ্জিনেক্স ৮০০০-এ আছে, একটা ইঞ্জিনেক্স ৮০০১-এ আছে, আরেকটা ইঞ্জিনেক্স কততে আছে, ৮০০২-তে আছে, হ্যাঁ? তো ৮০০০ ডিসাইড করে যে এখান থেকে কোন পোর্টে যাবে, এই ৮০০১ ডিসাইড করে এখান থেকে কোন পোর্টে যাবে। মানে ডেটা ভুল আছে কিন্তু বুঝতেছেন তো কি বুঝাতে চাইছি? ওকে। তো এই ইঞ্জিনেক্সই মোটামুটি হচ্ছে এটাকে ডিসাইড করে ফেলে আর কি, লোড ব্যালেন্স করে ফেলে। আর এই এনজিনেক্সকে আমরা মূলত হিট করি হচ্ছে অ্যাপাচির মাধ্যমে। মানে আমরা জানি হচ্ছে techparkit.org, কিন্তু ভিতরে দেখেন তুলকালাম চলতেছে, হ্যাঁ? আচ্ছা, এরপর আসেন এই যে পুরো একটা সিনারিও দেখছেন, এরকম ২-৩টা সিনারিও মিলে একটা কুবারনেটিস ক্লাস্টার তৈরি হয়। মানে হচ্ছে মানে এই যে এই যে এতটুকু জিনিসটা আছে না এনজিনিক্স থেকে এ পর্যন্ত আর কি, এই পুরোটা নিয়ে এই ইঞ্জিনিক্স থেকে মূলত আসলে আহ, এখান থেকে এই পুরো ইঞ্জিনিক্স থেকে এই পর্যন্ত নিয়ে কি হয়, আরেকটা কুবারনেটিস ক্লাস্টার তৈরি হয় দেখেন। তো দেখেন একটা পিএইচপি প্রজেক্ট, এই পিএইচপি প্রজেক্টে ৩টা কন্টেনারে চলতেছে, ৮০০১, ৮০০২, ৮০০৩। এই ৩টা মিলে তৈরি হয়েছে একটা নোডের মেশিন, কুবারনেটিস নোড অথবা কুবারনেটিস ওয়ার্কার মেশিন বলে। তো এরকম কয়েকটা ওয়ার্কার মেশিন মিলে একটা সার্ভিস তৈরি হয়। এই অনেকগুলো সার্ভিস মিলেই হচ্ছে মূলত কি চলে, কুবারনেটিস চলে। হিসাব করে দেখেন কতটা অ্যাডভান্স চিন্তা করে এই জিনিসগুলো বানানো। আপনি যখন একটা হিট করবেন কুবারনেটিসে,
যখন Kubernetes ইউজ করা হয় তখন আর হচ্ছে Nginx এর যে লোড ব্যালেন্সিং এটা ইউজ করা হয় না। এটা আর লাগে না আরকি। বুঝছেন? কারণ হচ্ছে এই Kubernetes নিজেই লোড ব্যালেন্সিংটা এখানে হ্যান্ডেল করে ফেলতেছে। হ্যাঁ, সব এক প্রজেক্টের। মানে এগুলো হচ্ছে বিভিন্ন ইমেজ আরকি। বুঝছেন? তো ওভারঅল যেটা ঘটতেছে আল্টিমেট সিনারিও যে আপনার সিপিইউ যদি একটা ভালো কনফিগারেশনে থাকে, আপনার এই প্রজেক্ট কখনো স্লো হবে না। এই প্রজেক্ট কখনো ডাউন হবে না। বুঝা গেছে? এই এ যখন আপনি কন্টেইনার পর্যন্ত শেষ করবেন, লোড ব্যালেন্সিং এর আইডিয়াটা ফুল পাবেন। দেন যখন আপনি কুবারনেটিসটা শুরু করবেন, তখন গিয়ে ওভারঅল সিনারিওটা বুঝবেন আর। ঠিক আছে? এই কারণে আমাদের এখন যেটা করতে হবে, ডকারটা ভালো করে শিখে, প্র্যাকটিস করে দেন আবার কুবারনেটিসটা পরবর্তী স্টেকে এড করতে হবে। ঠিক আছে? এই হচ্ছে আমাদের আল্টিমেট ওয়েব ইঞ্জিনিয়ারিং গাইডলাইন। আসলে নিজেকে ইঞ্জিনিয়ার দাবি করতে চাই। ইঞ্জিনিয়ারের সংজ্ঞা সহজ। যে প্রবলেমের সলিউশন দিতে পারে। কিন্তু একটা যে প্র্যাকটিক্যাল যদি আপনি নিজেকে ইঞ্জিনিয়ার দাবি করতে চান, মানে একটা মানসিক স্যাটিসফাই তো লাগে। স্যাটিসফাই আমি একজন ইঞ্জিনিয়ার। শিখতে হবে। বুঝতে পারছি? ওকে, তো থ্যাংক ইউ আজকে আমাদের ফার্স্ট সেশনের ফার্স্ট পার্ট এতটুকুই। হ্যাঁ? আসসালামু আলাইকুম।